বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে আমাদের ডক্টর প্লাস প্যানেল। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন্ত রায়। অনেক অনেক স্বাগত ডাক্তারবাবুকে। প্রথমেই বলি, করোনার এই নামটার সঙ্গে আমাদের একটা আতঙ্ক জড়িয়ে গেছে। আতঙ্কগ্রস্ত হয়ে থাকার কোনো মানে নেই। প্রপারলি স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড ওয়াশ করুন, মাস্ক পরুন এবং তার সঙ্গে সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে চলুন। প্রয়োজনে বেরোন, অপ্রয়োজনে বেরোবেন না। দেখবেন আপনি নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখতে পারবেন। আজকে কিন্তু ডক্টর রয় আমাদের বেশ কিছু নতুন তথ্য দেবেন, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমি গত আগের দিন প্রোগ্রামে বলেছিলাম যে মানুষের কিছু কনফিউশন হচ্ছে, কনফিউশনগুলো দূর করার জন্য আগের প্রোগ্রামটা আমি করেছিলাম। আজকে সেটা এক্সটেনশন করবো আমি, যে আরও কিছু কনফিউশন মানুষের মনে তৈরি হয়েছে, যেগুলো একটা প্রোগ্রামে আমার পক্ষে সব কিছু ডিসকাস করা পসিবল ছিল না। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম ব্যাপারটা নিয়ে, যেটা এখন এই মুহূর্তে খুব প্রচলিত একটা টার্ম, মানে সকলে এই টার্মের সঙ্গে ভীষণভাবে মানে পরিচিত, যে সাইটোকাইন স্টর্ম মানে যেটা হচ্ছে এখন না, সবাই কিন্তু খুব সহজেই মারা যাচ্ছে। মারা যাওয়ার কারণটা কি? এটা কিন্তু ফার্স্ট ওয়েভের সময় এতটা মারাত্মক আকার ধারণ করেনি, যেটা সেকেন্ড ওয়েভে বেশি করে দেখা যাচ্ছে। এর পেছনে কারণটা কি এবং সেখান থেকে আমরা মুক্তি পাবো কী করে? এটা একটা অনেক বড় বিষয় যে সাইটোকাইন স্টর্ম। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সাইটোকাইন জিনিসটা কি। অ্যাকচুয়ালি সাইটো মানে হচ্ছে সেল, মানে কোষ, আর কাইন মানে হচ্ছে কোনো একটা হরমোন, কোনো একটা এনজাইম, তার হচ্ছে চলমানতা, মানে তার সে যে চলার ক্ষমতা সেটা। এবারে এটা এক ধরনের সাইটোকাইন যেটা, সেটা কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ওই যে আমি বললাম, কোনো একটা হরমোন বা প্রোটিনের চলমানতা হচ্ছে সাইটোকাইন সেল থেকে। এই গ্লাইকোপ্রোটিনটা বেরোয় হচ্ছে সেল থেকে, মানে কোষ থেকে, আমাদের শরীরে যে বিভিন্ন কোষ থাকে সেখান থেকে বেরোয়। এবার মুশকিলটা হচ্ছে সাইটোকাইন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা সেটা কিন্তু বাড়ায়, কিন্তু এখন সাইটোকাইনটাই দেখা গেছে আমার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে যাচ্ছে। কেন বিপজ্জনক হয়ে যাচ্ছে সাইটোকাইনটা? যে সাইটোকাইন আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ইমিউনিটি গড়ে তোলে, যে সাইটোকাইন কিনা ভাইরাসের অ্যাটাক থেকে আমাদের বাঁচায়, সে সাইটোকাইনই আমাদের মৃত্যুর কারণ হচ্ছে। দেখবেন অনেক সময় এটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে যে আমার তো প্রাইমারিলি কোভিড পজিটিভ ধরা পড়েছিল, আমি কয়েকদিন বাড়িতে ছিলাম এবং হোম কোয়ারেন্টাইনে ছিলাম, এবং আমার সেরকম একটা বড় কোনো প্রবলেম ছিল না, আমাকে হসপিটালাইজ হতে হয়নি, অক্সিজেন সিলিন্ডার নিতে হয়নি, আমি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি সুস্থ হয়ে গেছি। হঠাৎ করে 14 দিন পর বা কিছুদিন পর আমার নেগেটিভ রিপোর্ট এলো, কিন্তু তারপরেও দেখা গেল আমার মানে সিভিয়ার অ্যাটাক হলো, এবং তারপরে দেখা গেলো আমাকে হসপিটালাইজ হতে হলো। কিছুদিন পর হয়তো মৃত্যু শয্যা থেকে আমি ফিরে এলাম, অথবা কেউ হয়তো মৃত্যুবরণ করলেন। এর পেছনে কারণটা কী? অ্যাকচুয়ালি এটা যদি বলা যায়, একটা সোজা একটা উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করব। তার আগে একটা কথা বলে দিই, সাইটোকাইন জিনিসটা হলো একটা ইমিউনিটি পাওয়ার, একটা গ্লাইকোপ্রোটিন, যেটা সেল থেকে বেরোচ্ছে এবং সেটা কিন্তু ইমিউনিটি বাড়াতে আমাদের হেল্প করছে। কিন্তু সেই সাইটোকাইনটাই সময় বিশেষে কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। তবে সব সাইটোকাইন নয়। সাইটোকাইনের মেন কাজটা হলো যে বিভিন্ন কিছু সাইটোকাইন আছে, কিছু টাইপের আছে যারা কিন্তু একজনকে হেল্প করে, একটা সাইটোকাইনকে হেল্প করে। কিছু সাইটোকাইন আছে যে সাইটোকাইন অন্যান্য সেলকে বিভিন্ন রকম কাজে সহায়তা করে। কিছু সাইটোকাইন আছে যে সাইটোকাইনগুলো আমাদের ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে সাহায্য করে, ভাইরাসকে অ্যাটাক করে। কিন্তু জিনিসটা কখন মারাত্মক হয়ে যায়? প্রথম কথা, 4টে সাইটোকাইন আছে, 4 টাইপসের সাইটোকাইন আছে। সাইটোকাইনগুলো আমাদের শরীরে মারাত্মক হতে পারে, ইমিউনিটি আমাদের কিন্তু শরীরে আরও কম করে দিতে পারে। কিন্তু কখন সেগুলো হয় এবং সেগুলো থেকে বাঁচবো কী করে, আমি এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। প্রথম কথা, আমি একটা সোজা গল্প বলবো। সেই গল্পের মাধ্যমে আমি মানুষকে সাধারণ ভাষায় বোঝাবো। কারণ কি, এমনি তো বললে অনেক মানুষ হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি যদি সহজ করে জিনিসটা বোঝাই সবাই বুঝতে পারবেন। ধরুন একটা বাড়িতে একজন ফ্যামিলি রয়েছেন, একজন বাবা রয়েছেন, তার ওয়াইফ, হাজব্যান্ড, মা রয়েছেন, বাবা রয়েছেন, দুজন রয়েছেন, এবং তাদের একটা সন্তান রয়েছেন। এবার দেখা গেল যে সেই সন্তানটা কোনো একটা অপরাধ করেছে। অপরাধ বলতে মানে বাবার কাছে সেটা অপরাধ। দেখা গেল যে সে হয়তো নিজে হয়তো বিয়ে ঠিক করে নিয়েছে, নিজে হয়তো ম্যারেজ করে নিয়ে চলে এসেছে বাবা মাকে না জানিয়ে। এবারে যখন সেই ছেলেটা বাড়ি ঢুকতে গেল, তখন বাবা অবশ্যই বাধা দিল, ভীষণভাবে বাধা দিল, এবং বাবার সঙ্গে রীতিমতো ছেলের একটা তর্ক শুরু হলো। এবার দেখা গেল তর্কাতর্কি কিছুক্ষণ করার পর বাবা তখন ছেলেকে বাড়ি থেকে বের করে দিল। বললো যে টার্মিনোলজিগুলো হয়, যে ত্যায্যপুত্র করলাম তমুক করে তাকে বাড়ি থেকে বের করে দিল। এবার ছেলে চলে গেল বাড়ি থেকে। এইবারে যেটা ঘটনা হলো, কিছু বাবা থাকেন যাদের ধরুন প্রচণ্ড পরিমাণে রাগ হয়, যার ধরুন প্রচণ্ড পরিমাণে রাগে হয়তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে গেল, যে আমার ছেলে আমার কথাটা বুঝলো না, আমার কথাটা মানলো না, এবং সে বাড়ি ছেড়ে চলে গেল। তার কাছে আমি ছোট হয়ে গেলাম, আমার থেকে একটা নতুন মেয়ে বড় হয়ে গেল। এই ধরনের যে ইয়েগুলো হয়, এবারে হ্যাঁ সেন্টিমেন্টগুলো হয়, এটা এক ধরনের বাবা হলো যার প্রচণ্ড পরিমাণে রাগ, এবং সে রাগের সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল এবং তার স্ট্রোক হয়ে গেল। সেকেন্ড একটা টাইপের মানুষ হয়, যিনি দেখা গেল যে রাগটাকে মনের মধ্যে পুষে রাখছেন, দীর্ঘদিন ধরে পুষে রাখছেন। দেখা গেল উনি ভুলেও গেছেন কিছুদিন পর,
তারপরে দেখা গেলো বাজারে গেলেন, কোনো একটা মানুষের সঙ্গে দেখা হলো, পাশের বাড়ি বা কোনো একটা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, রিলেটিভের সঙ্গে দেখা হলো, তিনি হঠাৎ করে প্রশ্ন করলেন যে আপনার ছেলে কোথায় আছে, ছেলের কী খবর, ছেলের বা তিনি হয়তো ঘটনা জানেন, ছেলের কথা জিজ্ঞেস করলেন, ছেলে এরকম করেছে, ব্যাপারটা খুবই স্যাড একটা ঘটনা শুনলাম, দুর্ঘটনা শুনলাম, এরকম সেরকম বলে তাকে বললো। এই জিনিসটা কিন্তু উনি কিন্তু কাউকে কনসোল করার চেষ্টা করলো, কিন্তু ঘটনাটা ওনার ক্ষেত্রে বিপরীতভাবে দেখা দিল। ওনার তখন মাথায় রাগটা চরম উঠে গেল যে আমাকে লোকের কাছে কথা শুনতে হচ্ছে আমার ছেলের জন্য। প্রাথমিক পর্যায়ে যখন ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল তখন কিন্তু ওনার কোনো প্রবলেম হয়নি, কিন্তু যখন ছেলের সঙ্গে ঝগড়া হওয়ার কিছুদিন পর অন্য একজন থার্ড পার্সন কোনো মানুষ তাকে ওই ঘটনার কথা মনে করিয়ে দিল, তখন তার রাগটা এমন চরমে হলো যে তখন উনি মানে হার্ট অ্যাটাক করলো বা কোনো একটা প্রবলেম, তার বড়সড় প্রবলেম হলো। এবার আমি মূল ঘটনায় ফিরে আসি, মূল ব্যাপারটা ফিরে আসি। তাহলে আমি কী বোঝাতে চাইলাম জিনিসটা, আমাদের এখানে ধরে নিতে হবে ছেলেটা হলো হচ্ছে করোনা ভাইরাস, আর বাবাটা হলো আমাদের শরীরের বডি, আমাদের যে বডি আছে, আমাদের শরীরের যে ইমিউন পাওয়ার আছে সেটা হলো বডি, ছেলেটা হলো করোনা ভাইরাস। আর ওই যে আমি বললাম বাবার যে রাগ সেটা হলো সাইটোকাইন। এইবারে ঘটনা হলো, ধরুন আমাদের শরীরে একটা করোনা ভাইরাস ধরুন অ্যাটাক করেছে, এবার আমাদের শরীর সেটা বাধা দিচ্ছে, আমাদের শরীর ইমিউনিটি পাওয়ার সেটাকে বাধা দিচ্ছে। এবার আমি ওই যে বললাম যে রাগের ডিফারেন্ট পর্যায়ে আছে, বা কেউ প্রথমেই চরমভাবে রেগে যান, প্রথমেই তার ব্রেন স্ট্রোক হলো, তার হার্ট অ্যাটাক হলো, কেউ কিছুদিন পর হয়। এবার সাইটোকাইনের ব্যাপারটা হলো সেরকম। ধরুন আমাদের যখন প্রথমে করোনা ভাইরাসটা অ্যাটাক করলো, তখন সেই করোনা ভাইরাস অ্যাটাক করার পরে আমাদের কিছুদিন পরে আমাদের একটু অসুবিধা হচ্ছে, এখানে কোনো আওয়াজ চলে এসেছে একটা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? গুড আফটারনুন ডাক্তারবাবু, আমি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তম ছিলেন, কিন্তু আমি তার সাথে কথা বলে উঠতে পারছি না। হ্যালো, না আমরা ছিলাম যেখানে। হ্যাঁ, তো এবার করোনা ভাইরাস আমাদের শরীরে অ্যাটাক করেছে, যেটা আমি ছেলের উদাহরণ দিয়ে বললাম, আর বাবাটা হলো আমাদের বডি। এইবারে দেখা গেল যখন করোনা ভাইরাস অ্যাটাক করেছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার তাকে কিন্তু বাধা দিচ্ছে, ভীষণভাবে বাধা দিচ্ছে। এবার বাধা দেওয়ার পর তাকে এমনভাবে বাধা দিল, ওই যে বললাম ছেলেটা বাবার সঙ্গে ঝগড়া করে বাবা তাকে ত্যায্যপুত্র করলো, সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ঠিক সেরকমভাবে আমাদের শরীর ভীষণভাবে ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে অ্যাটাক করছে করোনা ভাইরাসকে, এবং তাকে শরীর থেকে বের করে দিল। করোনা ভাইরাস কিন্তু চলে গেল। মানে আমাদের প্রাথমিক পর্যায়ে আমি যেটা আপনাকে বলছিলাম যে প্রাথমিক পর্যায়ে অনেকে হয়তো প্রাইমারি সিমটমস দেখা দিয়েছে, জ্বর বা অন্যান্য সিমটমস দেখা দিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই সিমটমসগুলো চলে গেল। সে ভাবলো যে আমি বোধহয় সুস্থ হয়ে গেলাম, কিন্তু তারপরে সে সেকেন্ড যে রিপোর্টটা করলো সেটাও কিন্তু নেগেটিভ এলো। তখন তার মনে বদ্ধমূল ধারণা জন্মে গেল যে আমি তাহলে একদম কিওর হয়ে গেছি। কিন্তু তার কিছুদিন পর দেখা গেল তার আবার সেই সিমটমগুলো ব্যাক করেছে, এবং তারপর তার এমন অবস্থা হয়েছে যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল একদম 90 নিচে চলে গেল, এবং তাকে হসপিটালাইজড হতে হলো, আইসিইউতে ভর্তি হতে হলো। অনেক সময় তিনি মারা গেলেন, অনেক সময় তিনি বেঁচে ফিরলেন মৃত্যুর সঙ্গে লড়াই করে। এবারে ঘটনাটা হলো যে যখন আমার করোনা ভাইরাসটা আমার শরীরে অ্যাটাক করেছে এবং প্রাথমিকভাবে আমি তাকে বাধা দিয়ে দিয়েছি, সে চলেও গেছে, সে কিন্তু কোনো ড্যামেজ আমাকে করতে পারছে না। কিন্তু সে যে ওই ড্যামেজটা করে দিয়ে গেল, একটা মানে দীর্ঘতর যে এফেক্ট যেটা বলি সেটা করে দিয়ে গেল, এর প্রভাবেই কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে, এবং তারপরেই সাইটোকাইন যে স্টর্মের কথা আমরা বলছি সেটা হচ্ছে। এবার ঘটনাটা বলি, জিনিসটা আটকাবো কী করে এবং জিনিসটা কীভাবে হচ্ছে আমি সেটাও বলি। ধরুন আমাদের প্রথম কথা আমি বলি আটকাবো কী করে। প্রথম সাইটোকাইনটা আমাদের শরীরে যখন ফার্স্ট ডে অ্যাটাক করছে, আমি প্রথম একটা কথা বলে নিই সবার আগে, সেটা হচ্ছে আমরা অনেক সময় এই ভুলটা করি যে ধরুন আমাদের রিপোর্ট করতে দিয়েছি, আমাদের করোনার টেস্ট করতে দিয়েছি, টেস্ট দেখা গেলো 3 দিন পর এলো কি 2 দিন পর এলো, বা আমি ধরুন আজকে আমার জ্বর এসছে, সামান্য ঠান্ডা জ্বর এসছে, আমি হয়তো ভাবলাম যে আমার একটা ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, কারণ করোনার সিমটমস তো সবাই জানি, আজকে নতুন করে এই বিষয়ে কিছু বলার নেই। এখন সবাই ঘরে ঘরে জানেন যে করোনার সিমটমসগুলো নর্মাল ভাইরাল ফিভার বা নর্মাল সিমটমের সঙ্গে মোরাললেস সেম। কিছু সিমটমস আছে যেগুলো অন্য ডিজিজের সঙ্গেও মিল আছে। তার ফলে আমি বুঝতে পারছি না, ডিফারেন্সিয়েট করতে পারছি না এটা করোনা না অন্য কোনো রোগ। তো আমি কী করলাম, প্রথম দিন যখন জ্বর এসছে ভাবলাম যে কি সামান্য, যেটা সব মানুষ ভাবেন যে সামান্য সর্দি কাশি বা ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে বা ভাইরাল ফিভার হচ্ছে, আমি সেটাকে চেপে গেলাম, অতটা গুরুত্ব দিলাম না। একদিন পর আমার দেখা গেলো জ্বরটা বাড়লো বা জ্বরটা কোনোভাবেই কমছে না, হয়তো 102-3 উঠে গেল, তখন আমি কেয়ার নিলাম এবং হয়তো ডাক্তারের কাছে গেলাম, তিনি টেস্ট লিখে দিলেন এবং টেস্ট আমি করলাম। এবার এই যে সেকেন্ড ডেতে আমি টেস্ট করতে গেলাম, ডক্টরের কাছে গেলাম, তারপরে 2 দিন পর রিপোর্ট হলো, তার মানে অলরেডি কিন্তু 4 দিন আমার দেরি হয়ে গেল। আমার যে ফার্স্ট দিন জ্বরটা এসেছিল এবং তারপর রিপোর্ট আসতে আসতে আমার কিন্তু 4 দিন, মানে আমি যখন জানতে পারলাম যে আমার করোনা পজিটিভ, 4 দিন কিন্তু আমার দেরি হয়ে গেল। আমি সেই জন্য সবাইকে খুব বিনীতভাবে অনুরোধ করব যে প্রত্যেকে যেন এটা ভেবে নেন, কোনো রকম সিমটমস, এই মুহূর্তে একটা প্যান্ডেমিক চলছে তো আমাদের মধ্যে, প্রত্যেকে যেন এটা ভেবে নেন যে আমার করোনা হতে পারে। এটা যেন কোনোভাবে না ভাবেন যে না আমার অন্য কোনো ভাইরাল ফিভার বা অন্য কোনো সিমটমস এসছে। আমাকে ভেবে নিতে হবে আগে যে ঠিক আছে, আগে তো খারাপটা ভাবতে আমার দোষ নেই, খারাপটা ভেবে আমি প্রিকশনসগুলো নিয়ে নেবো, তারপর যদি না হয় খুব ভালো। কিন্তু এখন প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের যেটা সবার আগে ভাবতে হবে যে এটা আমার করোনা হয়েছে। কোনো রকম সিমটমস হলে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা বা যে কোনো করোনার সিমটমস যেগুলো আমরা জানি সেগুলো যদি হয়, ইভেন কনজাংটিভাইটিস, পেট খারাপ, ডায়রিয়া, স্কিন র্যাশ, যে কোনো কিছু হোক, আমাকে আগে ভেবে নিতে হবে যে আমার করোনা হতে পারে, আমাকে এই ধরে এগোতে হবে। তাতে আমার লাভটা কী, তাতে বেনিফিটটা কী? বেনিফিটটা হলো
আমি ফার্স্ট ডে থেকে কিন্তু আমি কেয়ার নিতে পারবো, ফার্স্ট ডে থেকে আমি ডক্টরের কাছে যেতে পারবো, ফার্স্ট ডে থেকে আমি বুঝতে পারবো যে আমার এটা করোনা হতে পারে, এবং আমি করোনা ধরে যদি এগোই তাহলে ওইটাকে আমি ফার্স্ট ডে হিসেবে কাউন্ট করবো। তার বেনিফিটটা কি ফার্স্ট ডে হিসেবে কাউন্ট করার? আমি যদি 4 দিন পর থেকে আমার সিস্টেমগুলো স্টার্ট করি তখন কী হবে, 4 দিন পর কিন্তু আমার শরীরে ওষুধ পড়বে। 4 দিন পর থেকে আমি জিনিসটাকে স্টার্ট করছি, তখন কিন্তু আমি অলরেডি 4 দিনে যতটা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। আমি পারিপার্শ্বিক মানুষকে, আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী বা আমার যাদের সঙ্গে আমি প্রতিদিন মিশছি তাদেরকে তো ক্ষতি করলামই, আমার নিজেকেও আমি 4 দিন কিন্তু অলরেডি পেছিয়ে গেলাম। সেটা যাতে না হয় তার জন্য ফার্স্ট ডেটাকে আমি প্রথম দিনটাকে আমি ধরবো ফার্স্ট ডে হিসেবে, যেদিন আমার প্রথম জ্বরের সিমটম বা কোনো রকম সিমটম আমার মধ্যে দেখা গেছিলো, আমি ওটা যদি ফার্স্ট ডে ধরি এবং আমি সেখান থেকে যদি ট্রিটমেন্ট শুরু করি, আমি রিপোর্টের জন্য ওয়েট না করি যে রিপোর্ট আমার ঠিক আছে যা আসবে, আমার করোনা হলে তার জন্য ডক্টরকে দেখাবো, ডক্টর যা ওষুধ দেবেন সেটা আমার ঠিক আছে। করোনা যদি আমার নাও হয় তাও আমি প্রথম দিন থেকে ফার্স্ট ডে হিসেবে কাউন্ট করে আমি করোনা ধরে এগোবো, যাতে করে আমি ট্রিটমেন্টটা প্রথম দিন থেকে আমি নিতে পারি। এতে বেনিফিট কী আছে? ধরুন আমি ডক্টরের কাছে গেলাম, আমার করোনা তারপর রিপোর্ট করলাম, পজিটিভ রিপোর্ট ধরা পড়লো। আমি যদি ডাক্তারকে ঠিক মতন বলি যে আমার প্রথম দিন অমুক দিন থেকে আমার জ্বরটা এসেছিলো, আমি শরীরটা খারাপ অনুভব করেছি, তাহলে কী হবে, উনি ফার্স্ট ডে থেকে ওটা কাউন্ট করবেন, সেই হিসেবে উনি ওষুধ দেবেন। কাউন্টার ওষুধ যখনই উনি দেবেন ওটা কাউন্টার করার জন্য, তাতে কী হবে, আমাদের ওই যে সাইটোকাইন যে স্টর্মের কথা আমি বলছি, সাইটোকাইন যে সিক্রেশনের কথা বলছি, সেটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমাদের যে এই গ্লাইকোপ্রোটিনটা না, সাইটোকাইনটা সবার জন্য কিন্তু ক্ষতিকারক নয়। তার জন্য দেখবেন যে ম্যাক্সিমাম মানুষের কী হয় যে করোনা সামান্য হয়তো সিমটম দেখা গেল, জ্বর দেখা গেল, একটু ঠান্ডা সর্দি কাশি দেখা গেল, 80% মানুষের কিন্তু কিচ্ছু হয় না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন, কে বলছেন? ডাক্তারবাবু থেকে একটা জিনিস জানতে চাইছিলাম। আপনার নামটা একটু আর জায়গাটা একটু বলুন কাইন্ডলি। আমি উত্তম মন্ডল বলছিলাম, ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ, এবারে কথা বলুন। বলছি যে আমি ভ্যাকসিনেশন নিয়ে স্যারের থেকে একটু জানার ছিল, যেটা হচ্ছে প্রথম যখন ভ্যাকসিন এসেছিল, প্রথম মানে ভ্যাকসিন ডোজ 1 নেওয়ার পর সেকেন্ড ডোজটা বলেছিল যে 4 সপ্তাহ বাদে নেওয়ার জন্য, 28 ডেজ বাদে। আচ্ছা, তারপরে পরে ইনস্ট্রাকশন এসছে যে না 44 ডেজ বাদে সেকেন্ড ডোজটা নিতে হবে। সেকেন্ড ডোজ মানে 6 সপ্তাহ বাদে। এখন রিসেন্ট 2-3 দিন আগে আবার যেটা আমরা দেখছি আর কি, যে ইনস্ট্রাকশনটা যে ফার্স্ট ডোজ নেওয়ার পর তাদেরকে 42 মানে 52 বলেছে সম্ভবত, 3 মাস মানে 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহ মধ্যে নিতে হবে। ঠিক আছে, মানে এর মধ্যে আর কি। তাহলে এই যে ডিফারেন্স কোনটা ঠিক হবে? হ্যাঁ, আমরা এই যে দেখি এই আমরা আলটিমেটলি আমরা যেটা সিভিল, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা যে ভ্যাকসিনটা নেবো কোনটা ঠিক, যেটা ফার্স্ট ডোজ নেওয়ার পরে 4 সপ্তাহ পরে নেওয়া বলেছিল সেটা ঠিক, না যেটা ফার্স্ট ডোজ নেওয়ার পরে যেটা 6 সপ্তাহ পরে বলেছিল সেটা ঠিক, না এখন যেটা আবার বলছে যে 48 to 52 সপ্তাহ মানে ইন বিটুইন নেওয়ার জন্য। যেটা আমি বলবো আপনাকে যে দেখুন, প্রথমে অনেক রকম টার্ম এসেছিল, আপনাকে আমি আগেও বলেছি, আগে মানে বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে আমি বারবার করে বলেছি যে এটা যেহেতু একটা নতুন জিনিস, সেই জন্য আবিষ্কার করতে, সমস্ত ক্যারেক্টারগুলো ফিচারগুলোকে আবিষ্কার করতে অনেক সময় লেগে গেছে, যার ফলে এক এক সময় এক এক রকম তথ্য দেওয়া হয়েছে এবং তার জন্য মানুষ কনফিউজড হচ্ছেন। কিন্তু এখন আপনাকে আমি যেটা আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, 42 ডেজ তার মানে হচ্ছে 6 সপ্তাহ থেকে শুরু করে আপনি টোটাল 3 মাসের মধ্যে যে কোনো সময় নিতে পারেন। মানে 42 দিন থেকে শুরু করে 3 মাসের মধ্যে আপনার যে কোনো সময় নেওয়াটা সেফ, কোনো আনসেফের ব্যাপার নেই। 6 মাস পর্যন্ত জিনিসটা নেওয়া যায়, কিন্তু 3 মাস পর্যন্ত, 42 দিন থেকে 3 মাস পর্যন্ত সবথেকে ভালো কাজ করে। 28 দিন পরেও কাজ করে, কিন্তু 28 থেকে 42 দিনের যতটা কাজ, তার থেকে পরীক্ষা করে দেখা গেছে 42 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত ভ্যাকসিনটা নিলে, সেকেন্ড ডোজটা নিলে সবথেকে ভালো কাজ হয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি সোমা শিকদার বলছি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ে হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে, 18 বছর বয়স। ওর না প্রায়ই মানে পরীক্ষা যেহেতু পড়ছে, চুল মানে 2-3 বার বলে যে চুল করছে গায়ে, ফুলে ফুলে যাচ্ছে, আমবাতের মতো সুদল সুদল এরকম যদি কমে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে, অনেক সময় পরের দিনও থাকে। তা আমার প্রশ্ন হলো, এবং দিনে এটা 2-3 বার করে হয়। আমার প্রশ্ন হলো, আমি চেষ্টা করছি বাইরে থেকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য, তা আমি কি নিতে পারি? ওর ভ্যাকসিন কি আমাকে কি অ্যালার্জি টেস্ট করা ছাড়া কি নেওয়া যাবে? আচ্ছা, ওর কি বয়সটা কত বললেন? 18। আচ্ছা, ওর কি কোনোদিন, হ্যাঁ 18, কোনোদিন কি এরকম হিস্ট্রি আছে যে কোনো অ্যালার্জির কারণে কোনো অ্যানাফাইল্যাকটিক শক হয়েছিল, মানে কখনো অজ্ঞান হয়ে গেছিল, এরকম কিছু মনে পড়ে? না না, যদি সেরকম কিছু না হয় তাহলে আপনি ভ্যাকসিন দিতে পারেন ওকে, কোনো অসুবিধা নেই তাতে। শুধু ডক্টরকে যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন ডক্টর বা যারা ধরুন এক্সপার্ট রয়েছেন যারা ওখানে ভ্যাকসিন দিচ্ছেন তাদেরকে একটু বলে দেবেন যে হিস্ট্রিটা কী আছে। ওনারা নিজেরাও নিয়ে নেবেন, আপনাকে জিজ্ঞেস করবেন, সেখানে সব কিছু ঠিকঠাক করে বলবেন যে হিস্ট্রি আছে, এবং ওনারা দেখবেন আপনার মেয়েকে আর কি আধ ঘন্টা বসিয়ে রাখবে ভ্যাকসিনটা দেওয়ার পর, ডোজটা দেওয়ার পর আধ ঘন্টা ওরা চেক করে নেবে যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম হয় যাতে ওরা ব্যবস্থা নিতে পারে।
মানে নেওয়া যেতে নেওয়া যাবে, হ্যাঁ একদম। আচ্ছা, আমরা ছিলাম যে আলোচনাটাতে, সেটা আবার চলে যাই। এবার সাইটোকাইন স্টর্মের ব্যাপারটা যেটা বলছিলাম, বন্ধু চলে এসেছেন। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলে কথা বলুন ডাক্তারবাবুর সাথে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম মিনতি দাস। কথা বলুন। হ্যালো, আপনি বলুন, ডাক্তারবাবু শুনতে পারবেন। আচ্ছা, বলছি আমি এই ব্যাংকে সিএসসি কাজ করি, আমার প্রচুর লোকজন আছে। তো আমি যদিও হাত ফাত স্যানিটাইজ বা মাস্ক পরা এগুলো করি, কিন্তু আমার জ্বর, হাঁচি, কাশি কিছুই নেই। তো আমার নাই বসে থেকে থেকে আমার পেটের এই যে উপরটা থেকে মানে ব্যথা কেমন যেন ভয় ভয়, মানে কেমন আতঙ্কের মতো। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি কি টেস্ট ফেস্ট কিছু করবো? না, এমনি কোনো রকম কোনো কিছু নেই আমার। কোনো সিমটম না থাকলে অযথা আতঙ্কিত হয়ে প্যানিকড হয়ে কোনো টেস্ট করারও দরকার নেই, এর জন্য কোনো চিন্তা ভাবনা করারও দরকার নেই। আপনি শুধু যে প্রোটোকলগুলো রয়েছে আপনি যেটা মেনটেন করছেন, নিজেও বললেন, এগুলো মেনটেন করুন, ডিস্টেন্স মেনটেন করুন, হাতে স্যানিটাইজার ইউজ করুন এবং মাস্ক পরুন, ব্যাস, তাহলেই হবে। এই যে টেস্টের কথা, টেস্টটাও কিন্তু একটা আমাদের প্যানিক তৈরি করছে। আর আজকাল তো শুনছি মানে বাড়িতে বসেও টেস্ট কিট। হ্যাঁ, এটা নেক্সট উইকে, গতকালই আইসিএমআর ঘোষণা করে দিয়েছে নেক্সট উইকে ওষুধের দোকানে দোকানে চলে আসবে, যে টেস্ট কিটটা নিয়ে আমরা নিজেরাই বাড়িতে বসে টেস্ট করতে পারবো। সেটা আমি টেকনিকগুলো শিখিয়ে দেবো, আমি একটু পরেই ওই নিয়ে আলোচনা করবো। আমি আগে সাইটোকাইন স্টর্মটা, যেটা সব থেকে বেশি এখন মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে, দুটো তিনটে জিনিস মানুষের মধ্যে ভীষণ ভয় সৃষ্টি করেছে। একটা ব্ল্যাক ফাঙ্গাস, যেটা কৃষ্ণ ফাঙ্গাস বলছি আমরা, একটা হচ্ছে আপনার সাইটোকাইন স্টর্ম। এবং সাইটোকাইন স্টর্মটা বেশি আমি আলোচনা এই কারণে করতে চাই যে ব্ল্যাক ফাঙ্গাসটা এখনও কিন্তু ইন্ডিয়ার মধ্যে 6টা স্টেটে সব থেকে ভালো মানে দেখা দিয়েছে বেশি করে, তারপরে আমাদের স্টেটে এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসটা আসেনি সেইভাবে। আর সাইটোকাইন স্টর্মটা নিয়ে যখন আমি আলোচনা করবো তখন কিন্তু ডিটেলস যখন যাবো তখন কিন্তু আমি ব্ল্যাক ফাঙ্গাসটাও কভার করে নেবো ওর মধ্যে। তাই আমি যদি সাইটোকাইন স্টর্মটা নিয়ে একটু আলোচনা করি তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সাধারণ মানুষের কাছে। হয়তো এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি, হয়তো উপর দিয়ে যাচ্ছে সবার মাথার, কিন্তু আরেকটু ডিটেলস যদি বলি তাহলে সবাই বুঝতে পারবেন জিনিসটা। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? প্রশান্ত ভৌমিক। কোথা থেকে বলছেন? হ্যাঁ, প্রশান্ত ভৌমিক, কসবা। আচ্ছা বলুন, কথা বলুন। কসবা থেকে, কসবা। হ্যাঁ বলুন। বলছি আমি 14 এপ্রিল কোভ্যাক্সিন নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আপনার আমার ডিউ ছিল 15ই মে। তো ইন দা মিন টাইম আমি কোভিড পেশেন্ট হই। আমি 10ই মে আমার নেগেটিভ রিপোর্ট আছে। তো আমি ভ্যাকসিনটা কিভাবে নেব? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যারা ফার্স্ট ভ্যাকসিন নিয়েছেন তারপরে কোভিড আক্রান্ত হয়েছেন তারা কিভাবে সেকেন্ড ভ্যাকসিনটা পাবেন, এটা আজকে সকালে আমার কাছেও প্রশ্নটা এসছে। 3 মাস পর, আপনি যেদিনকে নেগেটিভ রিপোর্ট এসছে তার 3 মাস পর আপনি ভ্যাকসিনটা সেকেন্ড ডোজটা নিতে পারবেন। মানে ফার্স্ট ডোজটা কি এফেক্টিভ থাকবে? বলেছিল যে ডিউ ডেটেই নিতে। না, ওটা যেহেতু আপনার করোনা হয়ে গেছে, কোভিড আপনি পজিটিভ ধরা পড়েছে, তো আপনি কিন্তু ডিউ ডেটটা নিতে পারবেন না, 3 মাস পর আপনাকে নিতে হবে। মানে যারা ফার্স্ট ডোজ নিয়েছেন, নেওয়ার পরে কোভিড পজিটিভ হয়েছে, সেটা হতে পারে ডোজ নেওয়ার 3 দিনের মাথায় হতে পারে, আবার দেখা গেল হয়তো 20 দিনের মাথায় হতে পারে, তারা সেকেন্ড ডোজটাই নেবেন কিন্তু 3 মাস পর নেবেন। 3 মাস পর নেবেন না, কিন্তু এটা ডেজের উপর ডিপেন্ড করছে। যদি 1-2 দিনের মাথায় ইয়ে হয়ে যায়, করোনা অ্যাটাক হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা ক্যান্সেল হয়ে যাবে ফার্স্ট ডোজটা, যেটা আমি আগের দিন প্রোগ্রামে বলেছি। তাহলে ফার্স্ট ডোজটা কতদিন পরে হলে ক্যান্সেল হবে? মোটামুটি 10 দিন, 10 ডেজ পর যদি ফার্স্ট ডোজে 10 ডেজ পর যদি করোনা হয়ে যায়, কেউ আক্রান্ত হয়ে যান, তাহলে কিন্তু তার এফেক্ট কোনো প্রবলেম নেই, তার এফেক্ট হবে মোটামুটি তাকে 3 মাস পর, নেগেটিভ রিপোর্ট আসার 3 মাস পর তাকে নিতে হবে সেকেন্ড ডোজ। মানে খুব ক্লিয়ার হচ্ছে, ফার্স্ট ডোজ নিলেন, তার 10 দিনের মধ্যে যদি আপনার করোনা অ্যাটাক হয় তাহলে আপনার ফার্স্ট ডোজটা ক্যান্সেল, আবার আপনাকে 3 মাস পর ফার্স্ট ডোজ, তারপর আবার অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ডোজে যেতে হবে। কিন্তু যদি আপনার করোনার এই যে কোভিশিল্ড নিলেন বা কোভ্যাক্সিন নিলেন, নেওয়ার 10-12 দিন পার করে গিয়ে আপনি কোভিড আক্রান্ত হলেন, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় ডোজটাই ডিউ থাকলো একদম। এবারে ছিলাম আমরা সাইটোকাইন স্টর্ম। এবারে ঘটনাটা হচ্ছে যে ধরুন আমি যেটা বলছিলাম যে সাইটোকাইন আমাদের শরীরে অনেক ভালো কাজও করে, আবার কিছু সাইটোকাইন আছে এটা খারাপ কাজ করে। মূলত 4 ধরনের সাইটোকাইন আছে যারা আমাদের শরীরে খারাপ কাজ করে। এবারে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি বাঁচবো কি করে? আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এবং আমি একটু আমাদের পিসিআর এ বলছি আমি এই ফোনটা নেব, কিন্তু তারপরে এই সাইটোকাইন স্টর্মটা আলোচনা শেষ হলে আমরা ফোন নেব, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, আমি অমিত দে কথা বলছি কুমারটুলি থেকে। হ্যাঁ অমিত বলুন। হ্যাঁ বলছি, আমার মায়ের 61 এজ, 1.5 মাস আগে কোভিড হয়েছিল, মানে নেগেটিভ রেজাল্ট, 1.5 মাস আগে নেগেটিভ রেজাল্ট হয়ে গেছে। মানে ভ্যাকসিন কতদিন ভাবে উনি নিতে পারবেন? 1.5 মাস আগে হয়েছিল? হ্যাঁ 1.5 মাস আগে হয়েছিল। ভ্যাকসিনেশন কি এখন নিতে পারবেন? না, 6 মাস বাদে নেবেন উনি টোটাল, মানে 1.5 মাস মানে 4.5 মাস বাদে। ঠিক আছে, শুনতে থাকুন। মানে প্রথম দিন যেদিন হয়েছিল সেদিন থেকে 6 মাস পরে। হ্যাঁ 6 মাস পরে, আর 4.5 মাস ওনার 1.5 মাস আগে। এবার না আমরা একটু ফোনটা একটু বন্ধ রাখি, রেখে আমরা এই আলোচনাটাকে শেষ করি। হ্যাঁ, এবারে ঘটনা হচ্ছে যে সাইটোকাইন স্টর্মে আমি আগে করি যে আটকাবো কী করে, আমরা কী করে বুঝবো। আমি আগে মেন টপিকটা দর্শকদের বলে দিই, তারপরে আমি বাকি জিনিসটা ডিটেলসে যাচ্ছি। যেটা হচ্ছে আমি বারবার করে এই জন্য বলছি যে ফার্স্ট ডেট আমি কাউন্ট করবো যেদিন আমার শরীর খারাপ শুরু হয়েছে, জ্বর শুরু হয়েছে, সামান্যতম সিমটম শুরু হয়েছে, সেটা কিন্তু আমি সবথেকে ভালো বুঝবো। যার হয়েছে সে সবথেকে ভালো বুঝবেন তিনি। এবার তিনি যদি দেখেন যে আমার প্রথম ওই অমুক দিন আমার সবথেকে মানে সিমটম আমি শুরু হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে কোনো একটা প্রবলেম রয়েছে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, হাত পা ম্যাচ করছে, কি জ্বর এসছে, কি কোনো রকম গলা কাশি হচ্ছে, খুসখুস করছে। তো এই জিনিসগুলো যখন উনি প্রথম দিন বুঝতে পেরেছিলেন, সেটাকে উনি ফার্স্ট ডে হিসেবে কাউন্ট করবেন, করে ওই দিন কিন্তু একটা ব্লাড টেস্ট করবেন ডক্টরের কাছে গিয়ে, বা উনি যদি ডক্টরের কাছে নাও যান ব্লাড টেস্ট করবেন ওই দিন একটা। ঠিক আছে, ওই দিন ব্লাড টেস্ট করার পর ব্লাড টেস্ট কী করবেন সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে ঠিক 6 থেকে 7 দিনের মধ্যে আরেকটা ব্লাড টেস্ট করবেন। কেন করবেন এবং কী কী ব্লাড টেস্ট করবেন, এবার আমি সেই প্রসঙ্গে আসি। প্রথম কথা, কী কী ব্লাড টেস্ট করবেন? আপনি 4 ধরনের ব্লাড টেস্ট করবেন। প্রথম কথা, সাইটোকাইন আমাকে জানতে হবে সাইটোকাইন আমার শরীরে আছে কিনা, মানে যে খারাপ সাইটোকাইনগুলো। তার আগে আমি একটু বলে নিই কী কী খারাপ সাইটোকাইন আছে। আমাদের শরীরে মূলত 4 রকম খারাপ সাইটোকাইন থাকে। একটা হচ্ছে IL-6, একটা হচ্ছে CRP যেটা আমি আগের দিন বলেছি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, একটা হচ্ছে ডি ডায়ামার, আর একটা হচ্ছে TNF আলফা। এবার প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে, এই নামগুলো কাউকে মনে রাখতে হবে না, কিন্তু 4টে আলাদা আলাদা কাজ রয়েছে। কেন আমি 4টের নাম বললাম, কেন উল্লেখ করলাম? এই 4টে টেস্ট কিন্তু আমাদের করতে হবে, ফার্স্ট ডেতেও করতে হবে, এবং ফার্স্ট ডেতে আমাকে শুধু অনলি ব্লাড টেস্ট করলেই হবে। যদি ব্লাডের মধ্যে এই 4টে সাইটোকাইনের কোনো রকম অস্তিত্ব লক্ষ্য করা যায়, বা অস্তিত্ব মানে কোনো রকম বেশি যদি দেখি নর্মাল লেভেলের থেকে বেশি আছে, নর্মাল লেভেল কত সেটা আপনাকে ব্লাড টেস্ট করতে গেলে ওখানে ধরা পড়ে যাবে নর্মাল লেভেল কত আছে, আপনার বেশি আছে কিনা। 6 এবং 7 বা 7 ডেতে গিয়ে আপনি যদি সেকেন্ড টাইম টেস্ট করার পর যদি দেখা যায় যে মোরললেস সেম রয়েছে, ওই 4টে সাইটোকাইনের লেভেল এমন কিছু বাড়েনি, তাহলে আপনি ঠিক আছেন, তাহলে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ওই সাইটোকাইনগুলোর লেভেল 6 থেকে 7 দিন পর গিয়ে দেখা যায় যে সামান্যতম বেড়েছে বা কোনো রকম বেড়েছে, আপনি ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিন, এবং আপনি সেখানে কিন্তু ওষুধ শুরু করুন, মেনলি ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, মানে আমাদের যে স্টেরয়েড রয়েছে, আমরা স্টেরয়েড ইউজ করি এই পিরিয়ডটার মধ্যে। এবারে ঘটনা হচ্ছে, কেন আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে আমার প্রথমে করোনা পজিটিভ ছিল, কিছুদিন পর নেগেটিভ হয়ে গেছে, সিমটমস এরকম ছিল না, কিন্তু তার কিছুদিন পর নেগেটিভ হওয়ার কিছুদিন পর দেখা যাচ্ছে আমাকে হসপিটালাইজড হতে হলো, এবং কখনো আমি যুদ্ধ জয় করে ফিরলাম, কখনো মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরলাম, কখনো মারা গেলাম। কেন এটা হচ্ছে? তার কারণ এই যে সাইটোকাইন 4টের নাম বললাম, আগে জানি যে এদের কাজগুলো ঠিক কী, মানে কী ধরনের ক্ষতি এরা করে। যেমন মেনলি আমি বলি, মেনলি CRP আমি আগের দিন আলোচনা করেছি, আমি আর ডিটেলসে যাচ্ছি না। IL-6 আছে, সেটাও আমি ডিটেলসে যাচ্ছি না। দুটো ইয়ের কথা আমি বলবো, সাইটোকাইনের কথা বলবো, এটা খুব মানে মারাত্মক, যেটা এখন এই মুহূর্তে সবথেকে বেশি মারাত্মক দুটো সাইটোকাইন, সেটা হচ্ছে ডি ডায়ামার একটা আমি বললাম, আর একটা TNF আলফা। এই দুটোর কাজ কী, মানে ক্ষতি কী করে? ডি ডায়ামার যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত প্রবাহ হয়, ব্লাড সার্কুলেশন হয়, সেই ব্লাডটা কিন্তু কোয়াগুলেট করে দেয়, মানে একদম ব্লাডটাকে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। রক্ত জমাট বাঁধি কিন্তু অনেক শরীরের প্রচণ্ড অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে যদি রক্ত ঠিক মতন ব্লাড সার্কুলেশন না হয়, রক্ত না পৌঁছে, আমাদের শরীরের অঙ্গগুলো কিন্তু বিকল হয়ে যাবে। এবং যদি রক্তটা জমাট বেঁধে যায়, তাহলে কিন্তু শরীরের ওই অঙ্গগুলোতে রক্তটা পৌঁছতে পারলো না। এবার ডি ডায়ামার যেটা করছে, ডি ডায়ামার সাইটোকাইন যেটা করছে, ওই শরীরের ওই ব্লাডটাকে কোয়াগুলেট করে দিচ্ছে, রক্তটাকে জমাট বাঁধিয়ে দিচ্ছে, আপনার শরীরের ওই অংশগুলোতে, শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, যার ফলে আমাদের শরীরের সে অঙ্গগুলো বিকল হয়ে পড়ছে এবং আমাদের বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা একটা করছে ডি ডায়ামার। আর একটা যেটা TNF আলফা, এর কাজটা কি? TNF আলফা যেটা করছে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আগের ভদ্রলোক বা ভদ্রমহিলা কেউ ফোন করেছিলেন আগের দর্শক, যেটা উনি বললেন যে আমার ভয় লাগছে, বোধহয় ব্যাংকে বোধহয় সার্ভিস করেন এরকম কিছু একটা বলছিলেন উনি, আমার ভয় লাগছে, আমি কী করবো? তো আমি যেটা বারবার করে বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি যে প্যানিকড হবেন না। কেন বলি? তার কারণটা দেখুন। এই যে 4 নম্বর আমি সাইটোকাইনটা বললাম, TNF আলফা, এর কাজটা কি? এর কী ক্ষতি করে? এ যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে হিপোক্যাম্পাস বলে একটা এরিয়া থাকে, যেখানে কিনা আমাদের আমাদের বিভিন্ন অ্যাংজাইটি হয়, আমাদের উদ্বেগ হয়, বিভিন্ন দুশ্চিন্তা হয়, আমাদের ভয় লাগে, এই সেন্টারটা ওখানে রয়েছে হিপোক্যাম্পাসে। ওই জিনিসটা সাইটোকাইন 4 নম্বর সাইটোকাইন যেটা TNF আলফা, ওটা কী করে? ওটা ওই জিনিসটাকে প্রচুরভাবে এক্সাইটেড করে দেয়। তার মানে যখনই সাইটোকাইন TNF আলফাটা বেশি করে সিক্রেশন হবে,
তখনই কিন্তু আমাদের প্রচণ্ড উদ্বেগ শুরু হবে, প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা শুরু হবে। মানে কারণ হিপোক্যাম্পাসের ওই এরিয়াটা আমাদের কিন্তু এক্সাইটেড করে দেওয়া হয়েছে। এক্সাইটেড কে করেছে? না TNF আলফা সাইটোকাইনটা করেছে। কেন করেছে? না ওই যে বললাম করোনা ভাইরাস অ্যাটাক করেছিল এবং সে কিন্তু 4টে সাইটোকাইনকে ভীষণভাবে করোনা ভাইরাস অ্যাটাক করার ফলে ওই প্রচণ্ড পরিমাণে সাইটোকাইন সিক্রেশন হচ্ছে। সাইটোকাইনের কাজ কি? ইমিউনিটি বাড়া এবং বাধা দেওয়া, করোনাকে আমাদের শরীরে ঢোকার জন্য বাধা দেওয়া, এটা হচ্ছে সাইটোকাইনের কাজ। এবং অনেকগুলো ভালো সাইটোকাইন সিক্রেশন হতে গিয়ে 4টে খারাপ সাইটোকাইনও সিক্রেশন হচ্ছে, যে 4টের নাম আমি অলরেডি বললাম। তার মধ্যে একটা হলো TNF আলফা, যেটা আমি এক্ষুনি বলছিলাম। এটা কিন্তু আমাদের শরীরের দুশ্চিন্তাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। যত আমি দুশ্চিন্তা বাড়াবেন তত কিন্তু শরীরের ওই যে হিপোক্যাম্পাসটা বললাম ব্রেনে, ওটা কিন্তু আরও এক্সাইটেড হবে, আমাদের ব্রেন ব্লক হয়ে যাবে এবং আমাদের আমরা এতই উদ্বেগের মধ্যে থাকবো যে আমাদের যদি করোনাতে কোনো এফেক্ট নাও করতো, কোনো ক্ষতি নাও করতো, পরবর্তীকালে আমাদের কিন্তু ওর থেকে প্যানিক অ্যাটাক হয়ে যাবে। তার মানে প্রথম কথা হচ্ছে আপনারা প্যানিকড হবেন না, আতঙ্কিত হবেন না। করোনা যদি হয়েও থাকে কিচ্ছু করতে পারবে না যদি আপনি না আতঙ্কিত হন। এবং একটা কথা আমি জাস্ট বলে নিই যে আমি বারবার করে যেটা বললাম যে আপনারা প্যানিকড হবেন না এবং এই দুটো টাইমে কিন্তু ব্লাড টেস্টগুলো করে নিন। ব্লাড টেস্টের মধ্যে দেখে নিন যে এই ধরনের সাইটোকাইনগুলো ব্লাডে রয়েছে কিনা। যদি ব্লাডে সাইটোকাইন এই 4টে সাইটোকাইন না থাকে, কারণ আমি প্রোগ্রামে প্রথমেই বলেছি আমাদের টোটাল যত পেশেন্ট আছে প্রত্যেকে কিন্তু সাইটোকাইন সিক্রেশন হয়, কিন্তু 80%-এ কিন্তু কোনো সাইটোকাইনের এফেক্টই হয় না। বাকি 20%-এর মধ্যে 10 to 15% খুব মাইল্ড হয়, যার ফলে দেখবেন আমাদের ওই সামান্য জ্বর, সর্দি, কাশি, অমুক তমুক এগুলো হলো, আবার আস্তে আস্তে সেরে গেল। বাকি যে 5 to 10% তাদের কিন্তু সাইটোকাইনগুলো ভীষণ বাজে এফেক্ট করে এবং তাদের আইসিইউতে ভর্তি হতে হচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। এইটা থেকে বাঁচার কিন্তু উপায় হলো আমাদের ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, দুবার ব্লাড টেস্ট করতে হবে, যেরকম আমি বললাম অলরেডি, ফার্স্ট ডে এবং 6th-7th ডে, এবং দেখতে হবে সাইটোকাইন লেভেল কীরকম আছে। যদি সাইটোকাইন লেভেল বাড়ে তাহলে কিন্তু ইমিডিয়েট আমাদের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ মানে হচ্ছে স্টেরয়েড অ্যাপ্লাই করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি উচ্চপাড়া থেকে মধুশ্রী কুন্ডু বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, আমার ফার্স্ট ডোজ হয়ে গেছে, হ্যাঁ, এবার সেকেন্ড ডোজ নেব, ডাক্তার ডেট দিয়েছেন, তখন ক্যান্সেল হয়ে গেল, 85 দিন হয়ে গেল। তা এর মধ্যে আমার 12 তারিখে আমার চোখের অপারেশন, ছানি অপারেশন আছে। তা আমি কি করব বলুন তো? আমার দুটো ডোজ না নিয়ে কি ছানি অপারেশন করবো না ছানি অপারেশন ডেটটা ক্যান্সেল করবো? আচ্ছা, আপনার কতদিন হলো বললেন, আরেকবার একটু বলুন। আমার 26শে মার্চ আমি ফার্স্ট ডোজ নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমার 26শে মার্চ। আচ্ছা, তারপরে সেকেন্ড ডোজ নেওয়ার তো দিন 48 দিন পর নেওয়ার কথা ছিল, নিয়ে আমি সেভাবে ডাক্তারের সঙ্গে ঠিক করেছেন যে ছানিটা অপারেশন করবো। ছানিটা কিন্তু টেকে গেছে, ভালো পজিশনে এসে গেছে। তা কিন্তু এর মধ্যে আবার রাজ্য সরকার তো আবার 84 দিন করে দিয়েছে। তা আমার প্রবলেম হচ্ছে আমি দুটো ডোজ না নিয়ে কি ছানি অপারেশন করবো? একটু আপনি একটা কথা শুধু আপনাকে বলার, দেখুন সেকেন্ড ডোজ নেওয়ার জন্য ছানি অপারেশন এই বিষয়টা কোনো প্রবলেম না, এটা আপনি নিতেই পারেন সেকেন্ড ডোজ। আপনি যদি অ্যাভেলেবেল থাকে ভ্যাকসিন তাহলে সেকেন্ড ডোজ অবশ্যই নিতে পারেন। আপনার মোটামুটি মোরালেস 56-7 ডেজ মতন হয়েছে, আপনি নিতে পারেন। আপনার 42 ডেজ থেকে যে কোনো দিন আপনি 3 মাসের মধ্যে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার থেকে এবং বিভিন্ন থেকে অর্গানাইজেশন থেকে পরিষ্কার মানা করা রয়েছে যে খুব এমার্জেন্সি ছাড়া কোনো রকম অপারেশন করা হবে না। আপনি কিন্তু আপনার আই স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন, যার আন্ডারে আপনি অপারেট হবেন, যিনি আপনাকে অপারেশন করবেন, চোখের ছানি অপারেশন করবেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। তিনি কি এখন আপনার এমন কি সিচুয়েশন আপনার আছে যে এখনই অপারেশনটা করতে হবে, যে ডেটা উনি দিয়েছিলেন সেই ডেটে কি করতে হবে, সেটা ওনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিন। উনি যদি করতে চান তাহলে কোনো এদিক দিয়ে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি ওটা দেখে নিন আগে। আমার মনে হয় উনি ডেটটা আপনাকে পিছিয়ে দেবেন। মানে এই মুহূর্তে আপনি বলছেন কোনো অপারেশন যদি খুব প্রয়োজন না হয়, প্রয়োজন ছাড়া কোনো অপারেশন না করাই ভালো। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনো রিলেশন নেই, ভ্যাকসিন উনি নিতে পারেন। মানে যদি উনি ভ্যাকসিন নিয়ে কদিন পরে অপারেশন করতে পারেন? না, ভ্যাকসিন নিয়ে পরের দিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আবার অপারেশন করে পরের দিনও নিতে পারেন। ভ্যাকসিনের সঙ্গে এটা কোনো রিলেশন নেই। আমি শুধু ওনাকে একটু জাস্ট মনে করিয়ে দিলাম, উনি যেন ডক্টরের সাথে কনসাল্ট করে নেন যে অপারেশনটা এখন হবে কিনা। নমস্কার, কে রয়েছেন? বলুন। 4 মাসের বাচ্চা আছে, ভ্যাকসিন নেওয়া যাবে? মানে আপনার মেয়ের 4 মাসের বেবি হয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে ভ্যাকসিন নিতে পারবে কিনা? মানে বেবি আছে আর কি। বুঝতে পেরেছি। বেবি আছে এই 4 মাসে। হ্যাঁ, সেটাই তো বললাম। মানে বেবি কি ব্রেস্ট ফিড করছে? বেবি বুকের দুধ খাচ্ছে? না, এই 3 থেকে 4 মাসে পড়েছে আর কি। কনসিভ করেছে, প্রেগন্যান্ট আপনার মেয়ে? আচ্ছা, সেটা বলুন। আচ্ছা, আমি একটা কথা আগের দিন বলেছি, আমি আবার আজকে বলছি। দেখুন, এমনিতে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই জিনিসটা কিন্তু প্রোটোকল এখনও পর্যন্ত WHO থেকে খুব স্পষ্ট করে কিছু বলার নেই, কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ICMR থেকে যে প্রোটোকল রয়েছে তাতে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে না।
প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে যাবে না, যদিও অ্যাডভার্স এফেক্ট এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, কারণ অ্যাডভার্স এফেক্ট নেই বলেই WHO থেকে কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি করা নেই। অন্যান্য দেশে কিন্তু এটা হচ্ছে। আমি আগের দিন বারবার করে বলেছিলাম ফার্স্ট ট্রাইমেস্টার যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনও নিতে পারবেন। কেন নিতে পারবেন? অনেক সময় দেখবেন অনেকে ফার্স্ট ট্রাইমেস্টারে বুঝতেও পারেন না যে উনি কনসিভ করেছেন, তো সেক্ষেত্রে অনেক সময় টেস্ট ফেস্টগুলো করতে দেরিও হয়ে যায়, আপনি নিতেই পারবেন। কিন্তু যদি আপনার রিপোর্ট অলরেডি আপনি করে থাকেন এবং যেহেতু আপনি বললেন আপনি অলরেডি করেছেন, 3 মাস প্রেগনেন্ট, তো সেক্ষেত্রে আপনার যেহেতু রিপোর্ট হয়ে গেছে, আপনার যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন সমস্ত কিছু ডাটাগুলো তো আপনার কাছে নেওয়া হবে। যখনই নেওয়া হবে তখনই ধরা পড়ে যাবে যে আপনি প্রেগনেন্সি টেস্ট করিয়েছেন এবং সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট রয়েছেন, তো আপনাকে দেওয়া হবে না, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ICMR থেকে এখন প্রোটোকল দেওয়া হয়েছে যে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হবে না। যদিও এটা মনে হয় খুব শীঘ্রই চেঞ্জ হতে চলেছে, তার কারণ কি WHO থেকে নির্দিষ্ট করে কোনো নির্দেশিকা দেওয়া নেই এবং বিদেশে কিন্তু এরকম চলছে। বিদেশে কিন্তু হ্যাঁ লাস্ট ট্রাইমেস্টারে অবশ্যই দেওয়া হবে না, কোনোদিনই দেওয়া হবে না। ফার্স্ট ট্রাইমেস্টারে তো অবশ্যই দেওয়া হয় এবং সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রেও দেওয়া হবে। এই জিনিসটা মনে হয় খুব শীঘ্রই ইন্ডিয়াতেও চালু হবে। আচ্ছা, মূলত কিন্তু লোকের প্রশ্ন হচ্ছে ভ্যাকসিন নিয়ে। একটা সময় ছিল যখন লোকে ভ্যাকসিন নিতেই চায়নি, ভ্যাকসিন নষ্ট হয়েছে প্রচুর, কিন্তু এখন লোকে উদ্বিগ্ন হয়ে রয়েছে কবে ভ্যাকসিন নেব। তো ভ্যাকসিন নিয়ে তো আমরা কথা বলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে আরও কিছু এই করোনা কেন্দ্রিক আরও কিছু, যেমন একটা আপনি বললেন সাইটোকাইন স্টর্ম, এটার কথা বললেন, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের কথাটাও জেনেছি। আমরা একটু আলোচনা করে নিই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দেখুন ব্ল্যাক ফাঙ্গাসটা আমাদের স্টেটে এখনো পর্যন্ত সেভাবে আসেনি, কিন্তু অলরেডি ICMR থেকে নির্দেশিকা আমাদের স্টেটে আক্রান্ত হয়েছেন আমাদের স্টেটে এই মুহূর্তে। ICMR থেকে অলরেডি না 6 জন আক্রান্ত হলেও আমাদের অন্যান্য 6টা স্টেটে কিন্তু এটা ভীষণ একদম মহামারী হয়ে গেছে। আমাদের স্টেটে এখনো মহামারী হয়নি, যদিও ICMR থেকে নির্দেশিকা আমাদের স্টেটেও চলে এসেছে, যেটার জন্য ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আমি ওই যে সাইটোকাইন স্টর্ম বলার সময় আমি একটা কথা বারবার করে বললাম যে 2টো টাইমে টেস্ট করতে হবে, ফার্স্ট ডে এবং 7th ডেতে, এবং আমাদের কিন্তু আন্ডার ইমিউনোসাপ্রেসিভ মানে হচ্ছে আমাদের স্টেরয়েড নিতে হবে ডাক্তারের পরামর্শ মতন। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো যে নিজের ইচ্ছা মতন বাড়িতে যথেচ্ছভাবে ইমিউনোসাপ্রেসিভ মানে স্টেরয়েড আপনি নেবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ স্টেরয়েড জিনিসটা হলো, আমি দেখুন কথাতেই বলে দিচ্ছি ইমিউনোসাপ্রেসিভ, তার মানে ইমিউন সিস্টেমটাকে কিন্তু সাপ্রেস করে দেয়, মানে একটু কমিয়ে দেয়। তাহলে এটা কেন আমাদের উপকারী? তার কারণ যখন একটা জিনিস অ্যাটাক করেছে তখন কিন্তু আমাদের শরীরকে বাঁচানোর জন্য স্টেরয়েডের থেকে বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই। ফলে আমাদেরকে আপনাকে বাঁচানোর জন্য, পেশেন্টকে বাঁচানোর জন্য স্টেরয়েড দিতে হবে। কিন্তু তার মানে এটা নয় কিন্তু স্টেরয়েড আমাদের মানে ভীষণ কোনো উপকার করবে। একটা লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা স্টেরয়েড দেবো, তারপরে কিন্তু আস্তে আস্তে স্টেরয়েড ডোজ কমিয়ে স্টেরয়েডটাকে বন্ধ করতে হবে। এবারে মুশকিলটা হলো এই যে আমি বললাম প্রথমেই একটা ঘটনা বলছিলাম যে প্রথমে পজিটিভ, কিছুদিন পর আস্তে আস্তে অল্প সিমটম, কিছুদিন পর নেগেটিভ, তারপর দেখা গেলো আবার এমন অ্যাটাক করলো যে ICUতে ভর্তি হতে হলো। এটা কেন হচ্ছে? তার কারণ উনি কী করছেন, ধরুন আমি যে বললাম প্রথমে 2টো টেস্ট করতে, দুটো সময় উনি টেস্ট করছেন না। এবার দেখা গেল যে ওনার সাইটোকাইন প্রথম দিকে সাইটোকাইনটা অল্প সিক্রেশন হচ্ছে, অল্প ক্ষরণ হচ্ছে, একটা সময় পর উনি নেগেটিভ হলো, কিন্তু একটা সময় পর দেখা গেলো সাইটোকাইনটা এত বেশি ক্ষরণ হতে শুরু করলো যেহেতু উনি ওষুধ কোনো পড়েনি। প্রথম দিকে যখন ওনার করোনা হয়েছিল নিশ্চয়ই ডক্টর ওনাকে ওষুধ দিয়েছিলেন, যার ফলে ওনার সাইটোকাইনটা সেইভাবে সিক্রেশন হতে পারছিল না, কিন্তু সেইভাবে হতে পারছিল না, যার ফলে সিমটমগুলো খুব সামান্য মাইল্ড সিমটম দেখা দিচ্ছিল। কিন্তু একটা সময় পর যখন উনি নেগেটিভ হলো তখন তো ডক্টর ওনাকে আর ওষুধ দিল না, উনি তো ওষুধের আন্ডারে থাকলো না যে আমি তো সেরে গেছি, আমার তো নেগেটিভ এসছে। ওষুধ যখনই দিল না তখন কিন্তু ওই সাইটোকাইনটা একদম বেলাগাম হয়ে গেল, কারণ তাকে তো বাধা দেওয়ার মতন আর স্টেরয়েডটা রইল না। তখন কিন্তু সে বেলাগাম হয়ে তার সিমটমগুলো প্রচুর বড় আকারে দেখা দিল এবং তখন তাকে হসপিটালাইজ হতে হলো এবং ICUতে ভর্তি হতে হলো। এই জিনিসটা যখনই হয় তখনই কিন্তু এবার আমার নেক্সট প্রবলেমটা চলে আসছে যে আপনি যেটা বললেন মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এটার অনেকগুলো সিমটম রয়েছে, সেই সিমটমের ডিটেলস আমি যাচ্ছি না, শুধু একটা কথা বলবো যেতে কিন্তু মানুষের চোখটা যে আমরা ধরুন বিভিন্ন দিকে নাড়াই না, সেই চোখটা কিন্তু একদম স্টিল হয়ে যায় এবং মানুষ কিন্তু অন্ধ পর্যন্ত হয়ে যায়, মানুষ চোখে ঝাপসা দেখে। তো এটা অনেক বড় ব্যাপার এবং নাক দিয়ে আমাদের নর্মাল যখন ঠান্ডা লাগে বা ভাইরাল ফিভার বলুন বা সর্দি কাশি বলুন বা ধরুন করোনার সময় তখন নাক দিয়ে জল পড়ে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নাক দিয়ে ব্লাড বেরোয় আপনার মিউকরমাইকোসিস মানে ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে। তো সেই জন্য এটার ক্ষেত্রে খুব আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো এটা থেকে এত ভয়ের কিছু নেই। কেন ভয়ের কিছু নেই? তার কারণ আমি যদি করোনা হয়, কারণ করোনার সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু মিউকরমাইকোসিস মানে ব্ল্যাক ফাঙ্গাস ভীষণভাবে জড়িত করোনার সঙ্গে ওতপ্রোতভাবে। এবার আমার যদি প্রথমে করোনা ধরা পড়ে যায়, আমি যদি ফার্স্ট ডেটা ঠিক করে বলতে পারি যে আমার অমুক দিন ভালো শরীর খারাপ শুরু হয়েছিল, অমুক দিন আমার গা হাত পা ম্যাচ করছিল, আমার মনে হয় জ্বর এসেছিল, তাহলে সেই দিন টেস্ট করে এবং 6-7 নম্বর দিন টেস্ট করে আমি যদি ধরা পড়ে যায় যে আমার সাইটোকাইন কীরকম আছে, সেভাবে যদি ওষুধ খেয়ে আমি ওটা কমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস হবেই না। এটা ভীষণ একটা আশার কথা। ব্ল্যাক ফাঙ্গাস আমাদের শরীরে হবে না। কার ক্ষেত্রে হবে? ধরুন যার ডায়াবেটিস লেভেল একদম অনিয়ন্ত্রিত মাত্রায় রয়েছে, ইনসুলিন নিতে হয়,
এবং দেখা গেল তার করোনার ক্ষেত্রে করোনার সিমটমের ক্ষেত্রে উনি কিছু প্রথম দিন হয়তো টেস্ট করার সময় দেরি করে নেগলিজেন্সি করেছেন, 3-4 দিন পর ওনার টেস্টের রিপোর্ট এসেছে, তখন উনি জানতে পেরেছেন উনি করোনা হয়েছেন, করোনা আক্রান্ত হয়েছেন। এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ততদিনে কিন্তু ওনার স্টেরয়েডটা পড়েনি, ওনার শরীরে কিন্তু ওষুধটা পড়েনি, যে ওষুধটার দ্বারা খারাপ সাইটোকাইনটাকে কন্ট্রোল করা যেত। সেই কন্ট্রোলটা যেহেতু হয়নি, আর পরবর্তী সময় আনকন্ট্রোল হয়ে গেছে, এবং আনকন্ট্রোল হওয়ার ফলে সে কিন্তু অনেক রকম কাজ করতে পারে। সে কিন্তু মানে অনেক অর্গান বিকল করে আইসিইউতে ভর্তি করতে পারে, অথবা ব্ল্যাক ফাঙ্গাস করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস মানে হলো এই যে ধরুন আমাদের নাক দিয়ে ব্লিডিং হওয়া, বা ওই যে বললাম যে চোখের আইবল একদম নষ্ট হয়ে যাওয়া, চোখ ঘোরাতে না পারা, চোখ একদম স্টিল হয়ে থাকা, বা ধরুন চোখ ঝাপসা হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, এই যে সিমটমসগুলো এগুলো কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসে হবে। তো এটা কিন্তু তখনই হওয়ার চান্স যদি কিনা তিনি ঠিক মতন ওষুধ তার শরীরে না পড়ে। মানে আপনার কথা থেকে যেটা জিনিসটা খুব পরিষ্কার করে আমরা বুঝলাম, সাধারণ মানুষ বুঝলাম, যে আমার যে কোনো সিমটম, আমার করোনা ধরে নিয়ে আমার যে কোনো সিমটম হবে, আমাকে টেস্টটা প্রথমে করতে হবে এবং ব্লাড টেস্ট করাতে হবে। একটা ব্লাড টেস্ট প্রথম যেদিনকে আমার সিমটম এলো ঠিক তার পরের দিন, যেদিনকে আমি ফিল করলাম আজকে সম্ভব হলে আজকে বা কালকে, আর একটা হচ্ছে 8-9 দিনের মাথায় একটা ব্লাড টেস্ট, 6-7 দিনের মাথায়। এই দুটো ব্লাড টেস্ট যদি আমি করাতে পারি, তার সেই অনুযায়ী যদি আমি চিকিৎসা নিতে পারি, মেডিকেশন চলে আমার, আমি কিন্তু কোনো কিছুতেই আর আক্রান্ত হব না। একদম। এবং ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করবেন, ডাক্তারের আন্ডার কনসালটেশনে থাকবেন, কারণ আপনি নিজের থেকে কোনো ওষুধ খেতে যাবেন না, তার সাইড এফেক্ট অনেক বেশি হয়ে যাবে। আপনি যদি ডক্টরের আন্ডার কনসালটেশন থাকেন, এবং যদি আপনি এই দুটো টেস্ট ঠিক সময় করে নেন, ডক্টরকে ঠিক মতন বলেন যে কোন দিন থেকে আপনার ফার্স্ট ডে হয়েছিল, জ্বর এসেছিল বা শরীর খারাপ করেছিল, আপনার কোনো ভয়ের কিছু নেই। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদিয়া। কে বলছেন? আমি অতনু, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। আচ্ছা বলুন অতনু। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল দিদি, আমার ওয়াইফ তার বেবি, আমাদের বেবি আছে 7 মাসের, তো আমার ওয়াইফ কি ভ্যাকসিন নিতে পারে? আপনার ওয়াইফ কি ব্রেস্ট ফিড করান? হ্যাঁ, ব্রেস্ট ফিড করান। আপনার 7 মাসের বেবিকে ব্রেস্ট ফিড করেন আপনার ওয়াইফ, তিনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? হ্যাঁ, এখন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত বা আইসিএমআর থেকে এখনো পর্যন্ত এরকম কোনো নির্দেশিকা নেই যে নিতে পারবেন না, ভ্যাকসিন নিতে পারবেন। কিছু কিছু দেশে কিছু কিছু জায়গায় কিন্তু এটা প্রোটোকল রয়েছে যে ল্যাকটেটিং বেবি যাদের রয়েছে তারা কিন্তু ভ্যাকসিন নিতে পারছেন না, কিন্তু এটার কোনো নির্দিষ্ট কোনো রকম কোনো গাইডলাইন নেই, বা কোনো রকম এরকম কোনো সাইড এফেক্ট নেই যেটা করলে সাইড এফেক্ট হয়। আমাদের আইসিএমআর থেকে খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার করে দেওয়া হবে যে ল্যাকটেটিং ওমেনরাও কিন্তু ভ্যাকসিন নিতে পারেন। যদি এখনও আপনি যদি যান, আপনি যদি বলেন সেন্টারে গিয়ে যে আমার এরকম ব্রেস্ট ফিডিং রয়েছে, আমার ল্যাকটেটিং ওমেন আমি, তাহলেও কিন্তু আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে, কারণ এখনও নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যে ভ্যাকসিন তাদেরকে দেওয়া যাবে না। আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি বাঁকুড়ার গ্রাম থেকে বলছি, সন্দীপ মন্ডল। বলুন। আমাদের গ্রামের স্বাস্থ্য পরিকাঠামোর হাল তো খুবই খারাপ, আর গ্রামের মানুষের তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা সেবা নেওয়ারও সামর্থ্য নেই, তো আর গ্রামের মানুষ একটু অসচেতন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে হ্যালো, হ্যাঁ বলুন, আপনার বক্তব্যটা কি? আপনারা আমি সুস্থ হয়ে যাব, বা আমি কোন সিমটমসটা আমাকে জানান দেবে যে আমি এটা আমার ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে, এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। বাহ, খুব ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন। আমি ওইটা বিষয়টা আসছি। দেখুন, আমি একটু আগেও বলেছি প্রোগ্রাম শুরুর সময় যে আমার যদি কোনো সময় এই সময় কোনো রকম সিমটম হয়, মানে করোনার সিমটম এতদিন সবাই জেনে গেছেন কী কী, আমি আরেকবার একটু বলে দিই। মানে মোরাললেস এইগুলোই হয়: জ্বর, ঠান্ডা, সর্দি কাশি, গলা খুসখুস, স্কিনের র্যাশ, কনজাংটিভাইটিস মানে চোখে কোনো প্রবলেম হলো, বা ধরুন পেট খারাপ হলো, ডায়রিয়া টাইপের কিছু হলো, এই ধরনের সিমটম যদি আপনার কখনো হয়, আপনি মনে রাখবেন যে এখন কিন্তু আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। অন্য সময় হলে এটা করোনা না হলেও এখন কিন্তু করোনা হওয়ার চান্স খুব প্রবল। তো আপনাকে ধরে নিয়ে এগোতে হবে যে আমার করোনা হতে পারে, মেবি আমার করোনা হয়েছে, এই ধরে এগিয়ে ফার্স্ট ডে থেকে আপনাকে সেইভাবে চলতে হবে। আপনাকে কোনো রকম প্যানিকড হলে হবে না, কিন্তু প্যানিক না হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে যতই প্যানিকড না হওয়ার কথা বলা হয়, সাধারণ মানুষ কিন্তু প্যানিকড হবে, এটা আমিও বুঝি। সেই জন্য আমি এই কথা বারবার করে বলছি যে আপনাকে ধরে এগোতে হবে যে আমার করোনা হয়েছে, সেই ধরে এগিয়ে আপনি কী কী ব্যবস্থা নিতে পারেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথম কথা, আগামী সপ্তাহ থেকে, এতদিন পর্যন্ত যা হয়েছে, আগামী সপ্তাহ থেকে কিন্তু খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকেই মোটামুটি আমাদের আইসিএমআর গতকালই ঘোষণা করেছে যে নেক্সট উইক থেকে দোকানে ওষুধের দোকানে কিট চলে আসছে, করোনা টেস্টের কিট চলে আসছে। আপনি এখন বাড়িতে বসে করোনা টেস্ট করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো সেন্টারে গিয়ে টেস্ট করতে হবে না, যেখানে খুব চান্স ছিল যে আপনার যদি করোনা নাও হয়ে থাকে, আপনি সেন্টারে গেলে হয়তো আপনার করোনা হয়ে গেল, ওখান থেকে হয়তো আপনার ছড়িয়ে গেল, তো সেটা চান্স থাকতো। এখন কিন্তু সেই চান্সটাও থাকবে না। আগামী 7-10 দিনের মধ্যেই কিন্তু দোকানে মার্কেটে চলে আসবে এটা, ওষুধের দোকানে। এবং আপনি যখন এই কিটটা নেবেন, এই কিটটা নেওয়ার পরে প্রসেসটা জানবো, তার আগে একজন বন্ধু আছে, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছি। নাম? আমার নাম সুদীপ্তা দেবনাথ। বলুন।
হ্যাঁ, আমার না মার সুগার রয়েছে, তা উনি ইনসুলিনও নেন আর ট্যাবলেটও খান তার সাথে। তা উনি কি ভ্যাকসিন নিতে পারবেন? এখন বয়স হচ্ছে 38। ডেফিনেটলি নিতে পারবেন। আমি একটু বলে দিই আপনাকে যে ওনার ক্ষেত্রে বেশি করে নিতে হবে। তার কারণটা হচ্ছে যে কোমরবিডিটি কথাটা আপনারা সবাই শুনেছেন, যাদের কিন্তু অন্যান্য বিভিন্ন রকম রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভ্যাকসিন ডোজ নেওয়া ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কারণ যাদের নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে নেবেন তারা, কিন্তু যাদের কোনো রকম রোগ আছে, কোমরবিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়া মানে কোভিড জন্য যে কোভ্যাক্সিন বলুন বা কোভিশিল্ড বলুন নেওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ কি তাদের যদি করোনা হয়ে যায় তাদের কিন্তু এই ভ্যাকসিনটাই কিন্তু সাহায্য করবে তাদেরকে জীবন থেকে মানে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, তাদেরকে জীবনে ফিরিয়ে দিতে সাহায্য করবে এই ভ্যাকসিনটা। এবারে আমরা ছিলাম যে যেটা পার্সোনাল টেস্টের কিট, যেটা আমরা বাড়িতে বসে কিটটা ব্যবহার করব, কিভাবে করব? হ্যাঁ, ওই ভদ্রলোক যিনি গ্রাম থেকে বলছিলেন বাঁকুড়া, উনি ফোন করেছিলেন যে কি করে আমরা করব। মানে আমাদের অত পয়সাও নেই, ট্রিটমেন্টও করাতে পারবো না। আমি ওটাই বলছি, ওটার দাম কিন্তু মোটামুটি মোরালেস 250 টাকার মধ্যে হবে, 250 টাকার মতন হবে, ফলে মোটামুটি অ্যাফোর্ডেবল। এবার যদি আপনার মনে হয় আপনি কিন্তু তা বলে 250 টাকা দাম বলে যে এসে যখন তখন দোকান থেকে কিনে নিয়ে এসে টেস্ট করা শুরু করে দেবেন না, এটা আমার খুব বিনীত অনুরোধ। কারণ তাহলে দেখা যাবে যে মার্কেটে ওটা শর্টেজ হয়ে যাবে, যেটা আমাদের কোনো সিমটমই নেই আমার, অথচ আমি দোকান থেকে কিনে টেস্ট করাতে শুরু করে দিলাম। এই জিনিসটা যেন একদম করবেন না, কারণ এটা কিন্তু সরকারের পক্ষেও দেখা সম্ভব নয় যে কে কিনছে কে কিনছে না। এইভাবে আমাদেরই কিন্তু এই বিষয়টা সচেতন হতে হবে, প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। যদি মানুষরা নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি সচেতন হন, আপনি নিজে সুস্থ থাকবেন, লোককেও সুস্থ করতে আপনি সাহায্য করবেন। আজকে যদি আপনি যথেচ্ছভাবে দোকান থেকে কিনে টেস্ট করা শুরু করেন আপনার কোনো সিমটম ছাড়াই, তাহলে আপনার যার সিমটম দেখা দিয়েছে সে কিন্তু পাবে না। সে যদি না পায় সে কিন্তু তার কিন্তু রোগটা হয়ে যাবে এবং সে কিন্তু ওইখান থেকে ছড়িয়ে আপনার কাছে আবার চলে আসতে পারে। আপনার টেস্ট করিয়ে তখন কোনো লাভ হবে না। সেই জন্য আমি বারবার করে বলছি যে টেস্ট তখনই করাবেন যখন আপনার মধ্যে কোনো রকম সিমটম দেখা দেবে। এবার কোনো রকম সিমটম মানে আমি বলেই দিলাম যে কী কী সিমটম হতে পারে। যে কোনো রকম রোগের কোনো সিমটম দেখা দিল তখন আপনি দোকান থেকে কিনলে টেস্টটা করালেন। কীভাবে করবেন টেস্টটা আমি একটু খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলে দেবো। দেখুন, আমাদের টেস্টটা যেটা কিটটা হবে সেই কিটের মধ্যে একটা স্ট্রিপ থাকবে আর একটা নেজাল সোয়াব সংগ্রহ করার জন্য, নেজাল সোয়াবটা কালেক্ট করার জন্য একটা থাকবে যেটা দিয়ে আমরা সোয়াব কালেকশন করি। এবারে অনেক সময় দেখবেন, অনেক সময় বিভিন্ন যারা এক্সপার্ট হন তারাও কিন্তু সোয়াব কালেকশন করতে গিয়ে দেখবেন অনেক সময় নেগেটিভ রিপোর্ট ধরা পড়ে। পরবর্তী যখন সোয়াব কালেকশন করতে আসেন সেকেন্ড টেস্টটা দেখা গেলো পজিটিভ ধরা পড়লো। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু হয়। তখন সবাই মনেই প্রশ্নটা জাগতে পারে, যারা ওয়েল ট্রেন্ড, যারা খুব ভালো দক্ষ এই বিষয়ে, তারাই যদি ভুল করেন তাহলে আমরা সাধারণ মানুষ আমরা তো কিছু বুঝি না, আমরা কীভাবে সোয়াবটা কালেকশন করব? সোয়াবটা কালেকশন কীভাবে করবেন? দেখুন, ওখানে যে নেজাল সোয়াব কালেকশন করার জন্য যে স্টিকটা থাকবে সেই স্টিকটার একটা মাথায় না একটা ভোঁতা পোর্শন রয়েছে, যেখানে একটা কটন টাইপের মানে একটা খুব নরম পোর্শন রয়েছে। সেই পোর্শনটা কী করবেন, আপনার নাকের যে নস্ট্রিলগুলো রয়েছে, নাকের ছিদ্রগুলো রয়েছে, ছিদ্রগুলো যে কোনো একটা ছিদ্র দিয়ে একদম পেছন পোর্শনে মানে একটু ভেতর অবধি চলে যাবেন। পেছন পোর্শনে গেলে ধরুন নর্মাল অবস্থায় তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আপনার ধরুন কোনো সর্দি কাশি বা জ্বর হয় তখন আমার শরীরে তো নাক থেকে তো ধরুন সিক্রেশন হবে, তো ওই সিক্রেশনটা কিন্তু আমার ওই সোয়াবের মধ্যে থাকতে হবে এবং আপনি ওই পেছন থেকে সোয়াবটা কালেকশন করবেন। মানে একদম নাকের ডগাতে আপনার ধরুন সিক্রেশন হচ্ছে, আপনি ডগা থেকে একটু তুলে নিলেন সিক্রেশনটা দিয়ে ওটা দিলেন, ওটা কিন্তু অথেন্টিক না, ওটা কিন্তু ঠিকঠাক রিপোর্ট আসবে না। আপনি একদম পেছন অবধি যাবেন, আর যেহেতু এটা কোনো সুচালো মুখটা নেই, আমি ওই জন্য ভালো করে বারবার বললাম যে মুখটা ভোঁতা এবং ওখানে কটন জাতীয় জিনিস থাকে, ফলে খুব নরম জিনিসটা, ফলে আপনার কিন্তু নাকে কোনো জায়গাতে কোনো খোঁচা লাগবে না, কিছু হবে না। আপনি পেছন অবধি চলে যাবেন, যে কোনো নস্ট্রিলের ভেতর দিয়ে ঢুকবেন, ঢুকে পিছন অবধি ওই সব এটা চলে যাবেন, ভোঁতা অংশটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সোয়াবটা কালেকশন করবেন। ওই সোয়াবটা কালেকশন করলে আপনার পরীক্ষাটা একদম সঠিক হবে, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। এবং তারপরে একটা দেখবেন ওখানে স্ট্রিপ আছে, স্ট্রিপে লাগাবেন এবং তারপরে ওই যে রেকর্ডিংটা হলো, যে আপনার রেকর্ডটা এলো যে কত আপনার কাউন্টটা এলো, সেটা কিন্তু আপনাকে একটা মোবাইলে ছবি তুলতে হবে। যে মোবাইলে আপনি হ্যাঁ, তার আগে বলি, আপনার মোবাইলে না, আপনার স্মার্টফোন থাকলে সেই স্মার্টফোনযুক্ত মোবাইলে আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হলো মাই ল্যাব কোভিসেল্ফ। মাই ল্যাব কোভিসেল্ফ, কোভিশিল্ড আমরা ভ্যাকসিন জানি, এটা হচ্ছে কোভিসেল্ফ, SELF, কোভিসেল্ফ। মাই ল্যাব কোভিসেল্ফ বলে একটা অ্যাপ আছে, যেটা আপনি গুগল প্লে অ্যাপ স্টোরে পেতে পারেন, গুগল প্লে স্টোরে অ্যাপে পেতে পারেন, বা আপনি অ্যাপেল স্টোরেও পেতে পারেন। যে কোনো স্টোরে যাবেন, গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে গিয়ে আপনি ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, মাই ল্যাব কোভিসেল্ফ। এই অ্যাপটা ডাউনলোড করে নিলে ওখান থেকে আপনাকে সমস্ত কিছু ইনস্ট্রাকশন আপনি বুঝে যাবেন। এবার আপনি কি করবেন, ওই যে স্ট্রিপটা আপনি বললাম, স্ট্রিপটাতে আমি কালেকশন করলেন সবটা কালেকশন করে স্ট্রিপে যখন নিলেন, যখন কাউন্টিংটা করলেন, যখন আপনার কাউন্টটা এলো যে আপনার কত আছে, সেটা আপনি ছবিটা একটা মোবাইলে তুলে নিলেন। আপনার সেই মোবাইল থেকে ছবি তুলতে হবে যে মোবাইলে আপনি অ্যাপটা ডাউনলোড করেছেন, অন্য কোনো মোবাইল থেকে ছবি তুললে কিন্তু হবে না, সেম মোবাইলে ছবিটা আপনাকে তুলতে হবে যে মোবাইলে আপনি অ্যাপটা ডাউনলোড করেছেন। এবার ওই ছবিটা আপনি যদি ওখানে আপলোড করে দেন, ওই অ্যাপে আপনি আপলোড করে দেন,
আপনার নাম টাম দিয়ে, তাহলেই দেখবেন আপনি জিনিসটা যখন আপনি অ্যাপটা ডাউনলোড করবেন খুব সহজেই জিনিসটা বুঝে যাবেন। এখন হয়তো আমার মুখে শুনে আপনি অতটাও ক্লিয়ারলি বুঝলেন না, কিন্তু অনেকটা আপনি যখন অ্যাপটা ডাউনলোড করবেন না, যখন ওটা ঢুকবেন অ্যাপের মধ্যে, তখনই আপনি অনেকটা বুঝে যাবেন আমার কথাটা, যে আমি কি বলেছিলাম। আমি বলেছি বারবার যে আপনি সোয়াবটা কালেকশন করে ওখানে রিডিংটা নেবেন, স্ট্রিপের মধ্যে রিডিংটা নেওয়ার পর ওটা একটা ছবি তুলবেন। ছবিটা কিন্তু সেম মোবাইল থেকে হতে হবে, যে মোবাইলে কিনা আপনি অ্যাপটা ডাউনলোড করেছেন, এবং সেই ছবিটা নিয়ে আপনি ওখানে আপলোড করে দেবেন আপনার ওই অ্যাপে, যে অ্যাপটা আপনি ডাউনলোড করেছেন আপনি আপলোড করে দেবেন, এবং দেখবেন ওখান থেকে তখন আপনাকে, এবং এটা খুবই গোপনীয় রাখা হবে, এটা কিন্তু কাউকে জানানো হবে না। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মিতালি মন্ডল বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আচ্ছা, বলুন। বলছি আমার প্রথম দুটো কোশ্চেন আছে। একটা প্রথম কোশ্চেন হচ্ছে, আমি কোভিডের দুটোই নিয়েছি, নেওয়ার পরে যদি আমার পজিটিভ হয় তাহলে আমার সেটা কোভিডটা আমার কতটা শারীরিক ইফেক্ট করতে পারে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার রিলেটিভের কোভিড পজিটিভ হয়েছে, সে কতদিন পরে, সে এখন ক্লিয়ার, সে কতদিন পরে ফার্স্ট ডোজ নেবে? কতদিন আগে ক্লিয়ার হয়েছে সেটা বলতে হবে। 1 সপ্তাহ আগে। আচ্ছা, উনি যেদিন ক্লিয়ার হয়েছেন তার 6 মাসের মধ্যে, 3 মাস থেকে 6 মাসের মধ্যে যে কোনো সময় উনি ভ্যাকসিন নিতে পারেন, কিন্তু 3 মাস আগে নয়, 6 মাস পরে নয়। আচ্ছা, এটা গেল। আর একটা প্রশ্ন, উনি প্রথমটা কি করেছিলেন? উনি বললেন আমার যদি দুটো ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হয় সেক্ষেত্রে ওনার করণীয়টা কি হবে, তাই তো বললেন মিতালি? না, আমি বলছি আমার দুটো ভ্যাকসিন নেওয়ার পরে যদি আমার পজিটিভ হয় তাহলে সেটা আমার কতটা শারীরিক মানে এই ভ্যাকসিনটা আপনাকে কতটা প্রোটেকশন দেবে? হ্যাঁ, প্রোটেকশন আমাকে কতটা দেবে। বা আমার এটাও প্রশ্ন আপনার সঙ্গে জুড়ে দিই, যাদের ডাবল ডোজ হয়ে গেছে তারপরে ধরুন 10 দিন 12 দিন পরে তারা যদি কোভিড পজিটিভ হন, তাদের করণীয়টাই বা কী হবে? তাদের দেখুন, ডবল ডোজ হয়ে যাওয়ার পর 14 দিন পর যদি কেউ আক্রান্ত হন, তাহলে জানবেন তার শরীরে ইমিউনিটি পাওয়ার গড়ে উঠে গেছে এবং তার ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা আমি বারবার করে বলেছি যে আপনার ডবল ডোজ হয়ে গেছে মানেই যে আপনার করোনা হবে না, কোভিড পজিটিভ আপনি হবেন না, তার কিন্তু কোনো মানে নেই। আপনি কোভিড পজিটিভ হতেই পারেন, কিন্তু আপনি কখনো আপনার এই করোনাটা কখনো সিভিয়ার পর্যায়ে পৌঁছবে না, আপনাকে আইসিইউতে ভর্তি হতে হবে না। যদি আপনার সেকেন্ড ডোজ নেওয়ার 14 দিন পরে আপনার করোনা অ্যাটাক হয়, তাহলে কিন্তু আপনি কখনোই এটা মাথায় রাখবেন যে আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার করোনা হয়েছে, আপনি কোভিড পজিটিভ হয়েছেন, আপনার সিমটম আছে, সব আছে, কিন্তু আপনি সেরে উঠবেন। মানে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকলেই সেরে উঠবেন। হয়তো 1% ক্ষেত্রে আপনাকে হয়তো কখনো ডক্টরের কাছে যেতে হলো, বা হয়তো আপনাকে একটু হসপিটালাইজ হতে হলো, কিন্তু সেটা হলেও আপনার কিন্তু আইসিইউতে ভর্তি হতে হবে না, মানে কোন খারাপ সিভিয়ার অবস্থায় যাবে না। একটু আমরা একটু প্রথম দিকের আলোচনাতে ফিরে যাব। এই যে ধরুন শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে, এটাও কি ওই সাইটোকাইন স্টর্মের জন্যই হচ্ছে? না, সাইটোকাইন স্টর্মের জন্য না, অ্যাকচুয়ালি ওটা করোনার এফেক্টের জন্য হচ্ছে, করোনার সাইড এফেক্টের জন্য। মানে করোনা যখন কোভিড-19 ভাইরাসটা যখন আমাদের শ্বাসনালীতে মেনলি মূলত আক্রমণটা করে, শ্বাসনালীতে আক্রমণ করলো, তখনই কিন্তু এই ধরনের আমাদের শ্বাসকষ্টগুলো হলো, কারণ ওই জায়গাটা না পুরোটা একদম ড্রাই করে দিচ্ছে, পুরো শুষ্ক করে দিচ্ছে, যার ফলে কিন্তু আমাদের যে শ্বাসকষ্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে, এবং লাংসে এফেক্টগুলো করছে, এগুলো হচ্ছে। এটা কিন্তু সাইটোকাইনের জন্য নয়। সাইটোকাইনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে, মানুষের মৃত্যু হচ্ছে। এই যে এখন এই সময় ফার্স্ট ওয়েভের সময় আমরা দেখিনি, সেকেন্ড ওয়েভের সময় আমরা দেখছি কি যে হয়তো প্রথমবার আক্রান্ত হওয়ার পর পজিটিভ এসেছিল, তারপর কিছুদিন পর উনি সুস্থ হয়ে গেছেন, নেগেটিভ এসেছেন, তারপরে দেখা যাচ্ছে উনি আবার আইসিইউতে ভর্তি হয়ে গেলেন। এমন সিভিয়ার আক্রমণ শুরু হলো, সিভিয়ার মানে অ্যাটাক শুরু হলো, যে উনি আইসিইউতে ভর্তি হলেন এবং মারাও গেলেন। এই যে জিনিসটা হচ্ছে, এইটার জন্য আমরা সাইটোকাইন স্টর্মকে দায়ী করছি, এবং এটার কারণ হলো এটাই যে ওই যে বললাম যে করোনাটা যখন অ্যাটাক করেছে, করোনা কিন্তু অ্যাটাক করার পর শরীরে যথেষ্ট বাধা পেয়েছিল, আমাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, আমাদের শরীরে ইমিউনিটিটা করোনাকে বাধা দিয়েছে, ফলে করোনা কিন্তু আমাদের শরীর থেকে দূরে চলে গেছে। আমি যে গল্পটা বলেছিলাম, বাবা ছেলের মধ্যে যে গল্পটা বলেছিলাম, ছেলে কিন্তু চলে গেছে, ছেলে কিন্তু বাবার থেকে আর বাবার কাছে নেই, কিন্তু ওই যে কিছুদিন পর কোনো একজন মানুষের সঙ্গে দেখা হলো, সে আবার ওই স্মৃতিটাকে উস্কে দিল, স্মৃতিটাকে মনে করিয়ে দিল যে আপনার ছেলে আপনার সঙ্গে করেছে, তখন কিন্তু তার আবার রাগটা হয়ে গেল। ঠিক সেরকম এটাও তাই, করোনা চলে গেছে, করোনাকে বাধা দেওয়া হয়েছে, সে চলে গেছে, কিন্তু সে যখন এসেছিল আমাদের শরীরে, তখন তো আমাদের শরীরে ইমিউনিটি গড়ে উঠেছিল, সাইটোকাইন সিক্রেশন হয়েছিল। আমি প্রথমেই বলেছি অনেকগুলো সাইটোকাইন ভালো আছে, 2-1টা খারাপ আছে, 4টে খারাপ সাইটোকাইন আছে। এবার ওই ভালোর সঙ্গে সঙ্গে কিন্তু খারাপ সাইটোকাইনগুলো সিক্রেশন হয়েছে। এবার যখনই ওই খারাপ সাইটোকাইনগুলো সিক্রেশন হয়েছে, আমরা যখন ওষুধের মধ্যে রয়েছে, আমরা যখন টেস্ট করেছি 2বার, ওষুধের মধ্যে রয়েছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, মানে স্টেরয়েড দিয়েছি, আমাদের কিন্তু সাইটোকাইন কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু আমরা যদি সেটা না করি, সেটা যদি করবো না, বা ধরুন আমরা একটা সময় পর দেখলাম যে আমাদের কোনো সিমটম নেই, আমরা বন্ধ করে দিলাম ওষুধ, তখন কিন্তু আমাদের শরীরে ওই নতুন করে ওই যে 4টে সাইটোকাইন ছিল, তারা কিন্তু সাপ্রেসড হয়নি, তারা কিন্তু তখনও রয়েছে, তখন তারা নতুন করে অ্যাটাক শুরু করবে, এবং এমনভাবে অ্যাটাক শুরু করবে যে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? বলুন। ট্যাবলেট কিংবা ভিটামিন সি ট্যাবলেট খেলে উপকৃত হবো, না বেশি পরিমাণে
মানে শরীরে চলে আসলে কোনো অপকার হবে, এই বিষয়ে যদি কিছু বলেন ডাক্তারবাবু, আমরা উপকৃত হব কিনা এগুলো খেলে। মানে আমি কখন ওষুধটা শুরু করব, আমি সুস্থ রয়েছি, ভয় পেয়ে ওষুধ খাবো কিনা, সেটা খেলে কতটা ভালো থাকবো আর কতটা খারাপ থাকবো। আমি করোনা পজিটিভ হয়েছে, আমি তো ওষুধ খাবোই, কিন্তু আমি পজিটিভ হইনি, আমি সুস্থ মানুষ কি কি ওষুধ খেতে পারি, তাই তো? মানুষ এগুলো খেলে খেলে কি কোনো উপকৃত হবে? আমাদের করোনা মানে হওয়ার সম্ভাবনা কম। দেখুন, এরকম কোনো এখনো পর্যন্ত ইয়ে পাওয়া যায়নি যেখানে এটা ভাবার কোনো কারণ আছে যে আমি ভিটামিন সি খেলাম এক গাদা করে, বা আমি জিঙ্ক খেলাম, বা আমি কোনো প্রোটিন সাপ্লিমেন্ট নিলাম যে আমার করোনা হবে না। এটা কিন্তু একদম ভুল কথা, এটা একদমই ঠিক নয়। হ্যাঁ, যদি আমার করোনা হয়, আমি যদি ভিটামিন সি যথেষ্ট পরিমাণ খাই, কারণ আমি বারবার করে এই প্রোগ্রামে বলেছি, অনেকবার করে বলেছি, ভিটামিন সিটা কিন্তু এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীরে স্টোর করে রাখা যায় না, এটা কিন্তু ইমিডিয়েট তৈরি হয় এবং ইমিডিয়েট নষ্ট হয়ে যায়। ফলে আমি যদি আগের থেকে ভিটামিন সি খেতে থাকি তাতেও আমার লাভ নেই, তাতেও আমার করোনা কিন্তু হতেই পারে। কিন্তু করোনা হওয়ার পরে যদি ভিটামিন সি এবং জিঙ্ক খাই, যেটা আমাদের দেখবেন করোনা হলে ডক্টররা দিয়েও থাকেন, আমরা দিয়ে থাকি যে ভিটামিন সি এবং জিঙ্কের ট্যাবলেট আমরা দিয়ে থাকি, বা ভিটামিন ই আমরা দিয়ে থাকি, কিন্তু সেটা কিন্তু এই কারণে নয় যে করোনাটা আটকানো হবে। করোনাটা হওয়ার পর আমরা কেন দিই, যে আপনার শরীরে ইমিউনিটিটা যথেষ্ট পরিমাণ গড়ে উঠবে, তার ফলে আপনার যে করোনার সিমটমগুলো, করোনার যে মানে এফেক্টটা, এটা অতটা মারাত্মক আকারে দেখা দেবে না, এই কারণের জন্য আমরা দিই। তার মানে কিন্তু এটা কখনোই ভাববেন না যে ভিটামিন সি খেয়ে আমি ভালো থাকবো বা আমার করোনা হবে না, এটা কিন্তু একদম ভাবার কোনো কারণ নেই। আর একটা প্রশ্ন উনি যেটা করেছিলেন যে কতদিন পর্যন্ত খাবো, আপনি 30 দিন পর্যন্ত খেতে পারেন, আপনার ফার্স্ট ডে থেকে আপনি 30 দিন পর্যন্ত ভিটামিন সি বা জিঙ্ক ট্যাবলেট এগুলো খেতে পারেন, বা আপনি যদি আগের থেকেও খান আপনি 30 দিন খেতে পারেন, তার বেশি একদম খাবেন না। তার থেকে বেটার হবে আপনি ন্যাচারাল জিনিসের উপর জোর দিন, রোজ রোজ এমন জিনিস খান যেগুলোতে ভিটামিন সি রয়েছে, ন্যাচারাল জিনিস খান যেগুলোতে ভিটামিন সি বা ভিটামিন ই এইগুলো সব রয়েছে। সেগুলো আমরা একাধিকবার আলোচনা করেছি, কোন কোন খাবারে কী আছে সেগুলো আলোচনা করেছি। আজকে আমি দুটো খাবারের কথা স্পেশালি বলবো, যে দুটো খাবার আপনারা করোনার জন্য ভীষণভাবে উপকারী। করোনা হলেও মানুষ পেশেন্টদের খেতে বলা হয় এবং নর্মালি ভীষণ উপকারী। একটা হচ্ছে অঙ্কুরিত ছোলা, যেটা আমরা বারবার করে বলি, বিভিন্ন ভিটামিন B1 আছে এতে, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে ভীষণ উপকারী ভিটামিন B1, এটা একটা বললাম। আর একটা হচ্ছে মুসুর ডালটা একটু খাবেন বেশি করে, কারণ দেখুন আমরা তো বারবার করে বলেছি যে প্রোটিন আমাদের দরকার, কিন্তু আমি আগের দিনও বললাম যে প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু খাবেন না, মানে প্রোটিনের ট্যাবলেট বা প্রোটিনের কোনো সাপ্লিমেন্ট কোনো বাজারজাত আজকাল অনেক কিছু পাওয়া যায়, সেগুলো খাবেন না। আপনি ন্যাচারাল জিনিসের উপর জোর দিন, মুসুর ডালে আছে, মুসুর ডালে প্রোটিন আছে, আপনি সেটা খান। আপনি সোয়াবিন খেতে পারেন, এগুলো উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে গেল। প্রাণীজ প্রোটিন তো আমি সবাই এখন জেনে গেছেন যে রোজ একটা করে ডিম যদি খেতে পারেন, বা ডিমের পরিবর্তে যদি এক টুকরো মাছ খেতে পারেন, কিন্তু কোনোটাই এক্সেসিভ যেন না হয়। আমি আগের দিনও বলেছি, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, হাইপার প্রোটিনেমিয়া হবে, যার সিমটমগুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম। মোটামুটি আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবারে আমাদের জেনে নেওয়ার পালা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। ডাক্তারবাবু একটা কথা বলেছেন যে এই মুহূর্তে কোনো অপারেশন মানে না করাটাই ভালো, মানে এই সময়ের মধ্যে যদি সেটাকে প্রিভেন্ট করে রাখা যায়। কিন্তু যে সমস্ত মায়েরা এক্সপেক্টিং এবং এখন বাচ্চা সিজারিয়ান বেবি হয়, সেক্ষেত্রে মায়েদের কতটা প্রিকশন নিয়ে চলতে হবে, কি কি প্রিকশন তারা নেবেন? না, আমি কিন্তু ওই কথাটা বলার সময় এটাও বলেছিলাম যে এমার্জেন্সি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো এটা কোনো এমার্জেন্সি হাইলি, হ্যাঁ একদম এগুলো করতে হবে। এবং আমি ওনাকে যখন ওনার ছানি অপারেশনের কথা উনি বললেন, একজন ভদ্রমহিলা, ওনাকে আমি এই কথা বলেছিলাম, ওটাও কিন্তু এমার্জেন্সি হতে পারে। সেটা ডক্টর উনি যার আন্ডারে রয়েছেন, যে আই স্পেশালিস্ট আন্ডারে রয়েছেন, উনি বলতে পারবেন যে ওনার কতটা ইমার্জেন্সি আছে, ওনার অপারেশনটা করতে হবে কি না, সেটা উনি ঠিক করবেন। আমরা শুধু এইটুকু বলছি, আমাদের কাছে এখন অর্ডার রয়েছে, আমাদের ICMR থেকে বলুন বা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে বলুন, অর্ডার আছে যে কোনো রকম সার্জিক্যাল কেস যদি সেটাকে অ্যাভয়েড করে রাখা যায়, কিছুদিন আটকে রাখা যায়, কিছুদিন পর করলে সেটা চলে, তাহলে সেটা কিছুদিন পর করতে, এমার্জেন্সি কেস হলে কিন্তু করতে হবে। মায়েরা কি কি প্রিকশন নেবেন, মানে যে সমস্ত মা এক্সপেক্টিং এই মুহূর্তে ধরুন আজকালের মধ্যে সিজার হবে বা নেক্সট উইকে সিজারিয়ান বেবি হবে, তো সেই সমস্ত মায়েরা কিভাবে প্রিকশন নেবেন? আপনার গাইনোকোলজিস্ট যে কথা আপনাকে বলে দিয়েছেন সেই কথাগুলো মেনে চলুন, পালন করে চলুন। আপনারা বেশি বাইরে বেরোবেন না, এই মুহূর্তে কোনো রকম কাজকর্ম থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ কি, কাজকর্ম করতে গেলে বা কোনো ধরুন বাড়িতে যদি কেউ কাজের লোক আসেন, মেড সার্ভেন্ট আসেন, তার সামনে বেশি যাবেন না, কারণ তিনি কোন জার্ম কীভাবে কী ক্যারি করছেন বলা খুব মুশকিল। তো তাদের সামনে যাবেন না। আপনি একটু চেষ্টা করুন যদি একটু আইসোলেশনে থাকা যায়, যদি আইসোলেশনে থাকা যায় তাহলে বেটার হয়। আমাদের সময় একদমই নেই, তবে একটা কথা বলি ডাক্তারবাবু, আমরা একটু আশাবাদী হতে পারি, কারণ দিল্লিতে আক্রান্তের সংখ্যা কমছে, বেড ফাঁকা হচ্ছে, হসপিটালে বেড এখন অ্যাভেলেবেল, এবং মহারাষ্ট্রে হাজারের নিচে নামছে। এই যে সম্ভাবনাগুলো, যে রাজ্যগুলো পিকে ছিল, সেইগুলো যদি আস্তে আস্তে কমে, আমাদের রাজ্যেও নিশ্চয়ই আগামী দিনে গ্রাফ নামবে।
আপনি আপনার এই জায়গা থেকে ডাক্তারি পরিভাষা থেকে যদি একটু আমাদের আশ্বস্ত করেন। হ্যাঁ, আমাদের রাজ্যেও কিন্তু এখন এই মুহূর্তে লকডাউন শুরুর পর থেকে, লকডাউনটা শুরু হওয়ার পর মোটামুটি 6 দিন মতন টাইম গেছে। এই 6 দিনের মধ্যে আমরা গতকাল অবধি রিপোর্ট জানি, আজকের রিপোর্টটা তো কাল সকালে পাওয়া যাবে। তো মোটামুটি আমরা 5 দিনে যেটা দেখেছি যে একটা জায়গায় কিন্তু স্থির হয়ে গেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাফটা, যেটা করোনা পার ডে করোনা কত সংক্রমণ হচ্ছে, সেই গ্রাফটাও কিন্তু একটা জায়গায় স্থির 19,000-এর অ্যারাউন্ডে স্থির হয়ে গেছে। এটা কিন্তু লকডাউন শুরুর একদিন পরে, মানে 16th, আমি যদি খুব ভুল না বলে থাকি 16th-এ আমি দেখেছিলাম, 16 মেতে, ওই দিন কিন্তু 20,000 অ্যাবাভ ছিল, এবং অ্যাবাভ শুধু নয় 20,847 সামথিং কিছু ছিল, মানে প্রায় 21,000-এর দিকে যাচ্ছিল। তো সেটা কিন্তু শুধুমাত্র আটকানো গেছে একটাই কারণে, লকডাউনের জন্য। তো সেই জন্য আমি বারবার করে বলছি, লকডাউনটা যদি হয় এবং যদি লকডাউনটা এখন কন্টিনিউ থাকে, যেহেতু 15 দিন এখন লকডাউন রয়েছে, এবং যদি মানুষ একটু প্রোটোকল মেনে চলেন, যেটা অলরেডি মানুষ মেনে চলছেন, আমার নতুন করে বলার কিছু নেই, এখন সবাই সচেতন, যদি মেনে চলেন, এবং যেহেতু এখন অফিস কাছারি সব বন্ধ, ফলে বাসে ভিড়ও নেই, কোনো কিছু নেই, ফলে এখন কিন্তু আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী 10 দিন পর আমাদের এই গ্রাফটা 10,000 অ্যারাউন্ড হয়ে যাওয়া উচিত। সবাই মাস্ক পরুন, সবাই স্যানিটাইজার ব্যবহার করুন, প্রপার হ্যান্ড ওয়াশ করুন, ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখুন, প্রয়োজনে বেরোন, অপ্রয়োজনে বেরোবেন না। বাড়ি থেকে বেরোলে অচ্ছুতের মতো নিজেকে বাথরুমে নিয়ে গিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। এগুলো যদি মানতে পারেন, তাহলে এই গ্রাফটা একেবারে 0 হয়ে যেতে পারে, এবং আপনি আমাদের কর্মজীবনে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জীবনে আবার ফিরে যেতে পারি। ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, এবং অবশ্যই ডক্টর রায়কে, এবং অবশ্যই আপনাদের। আবার দেখা হবে আগামীকাল ডক্টর অন কলে। ভালো থাকবেন। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।